হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সালটা ১৬২৫ বঙ্গাব্দ। আমি তার অতল আর রহস্যময় ভালোবাসায় ডুবে আছি। তিনিই সেই মোহিত পুরুষ যাকে দেখা মাত্রই হৃদয় গহীনে প্রচণ্ড জোরে মাদল বেজে উঠেছিল আমার। ঠিক বেঠিক, অন্যায়, তর্ক বিতর্ক সবকিছু উচ্ছন্নে দিয়ে নিজেকে বারবার তার নিকট সমর্পণ করেছি। তার মাদকে ঢাকা চোখ, তীক্ষ্ণ ভুরুযুগল, একজোড়া পাতলা ঠোঁট, অধরের তলায় নির্লিপ্ত কালো তিলটা। আহ, সে কি সুদর্শন পুরুষ! আমার লেখায় তার সৌন্দর্য কিঞ্চিত প্রকাশ পেয়েছে বলে মনে হয় না, তবে সে মন মাতানো পুরুষ। আমার ধারণা, কিংবা বর্ণনার চেয়েও বেশি সুন্দর তার নিষ্পাপ হাসি, গমগমে কণ্ঠস্বর, রাগী ভাব করা তীক্ষ্ণ চোয়াল, আর ওই সুন্দর টলটলে দিঘির জলে ন্যায় ভাসমান দুটি চোখ। তার পুরুষালী শরীরের সুঘ্রাণ আজও আমায় মাতাল করে তোলে। আমি চোখ বন্ধ করে বিনা দ্বিধায় বলতে পারি, তার মতো সুদর্শন, সুন্দর, আকর্ষণীয় পুরুষ এই রাজ্যে দুটো নেই, না নেই। আর আমি আমি এই অসম্ভব সুদর্শন পুরুষটির প্রেমে মাতোয়ারা। ও হ্যাঁ, এই অতিরিক্ত সুদর্শন পুরুষের রাগ আকাশ চুম্বন। সে আজও আমার সাথে হেসে কথা বলে না, আদুরে গলায় ডাকে না, তবে আমি জানি এই রহস্যময় মানব আমাকে পেতে চায় একান্ত গোপনে। মনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর চাহিদা আমাকে ব্যক্ত করতে চায়। সে কি তার কথা রাখতে আমায় নিতে আসবে? খনন করা মাটির চূড়ায় বসে এটুকু পড়ে থামল রেজি। কাদামাটি আর রাজপ্রাসাদের ধ্বংসাবশের মধ্যই শক্ত কাঠের মোড়াকে বাধাই করা এই আলপিনে লেখা ডায়েরিটা পাওয়া গিয়েছে। ডায়েরির প্রতিটি লেখা জীবন্ত আর স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে খুব যত্ন করে রাখা হয়েছিল, যার দরুন এত যুগ পরেও লেখাগুলো স্পষ্ট। কি হয়েছিল বাকিটা পর। আমি তো এই সুদর্শন পুরুষের বর্ণনাতেই ফিদা হয়ে গেছি রে। তার প্রেম কাহিনী শোনার জন্য আর তর সইছে না। দ্রুত পাতা উল্টা। দাঁত কেলিয়ে হেসে আগ্রহ জমানো চোখে কথাটা বলল জিসো। জিসোর কথায় রেজি বিরক্ত হয়, মুখ দিয়ে চ উচ্চারণ করে বলে, এত মোটা ডায়েরি এখন পড়ে শেষ করা সম্ভব না জিসো, সময় লাগবে। তাছাড়া তাছাড়া কি? প্রশ্ন ছুড়ল জিসো। তাছাড়া শেষ পাতায় কি আছে সেটাও তো আমরা জানি না। তাহলে শেষ পাতাটাই পড়ি আগে, চল। মোটেই না, রাজা বাচ্চাদের আমলের কাহিনী শেষ পাতা পড়লে তো মজাই শেষ। তাহলে কি করব? ইন্সট্রাক্টর দেখলে তো এটা নিয়ে নেবে, তারপর কই থেকে কই চলে যাবে। আমরা আর এই ডায়েরি খুঁজেই পাবো না। আর এদিকে সুদর্শন পুরুষের নামটাই জানা হলো না, কি মুশকিল। রেজি কুটকুটিয়ে হেসে বলে, নাম জেনে তুই কি করবি? সে তো মরে ভূত হয়ে গিয়েছে। হোক ভূত, তাও তো জানতে ইচ্ছা করছে। বর্তমানতেই ফিদা হয়ে গিয়েছি, না জানি বাস্তবে কতটা আকর্ষণীয় ছিল দেখতে। পর্ণা দোষ, আর একটু পর। জিসোর কথা মতো ড্রেজি পাতা উল্টায়। ওর নিজেরও তো মন উসখুস করছে সেই সুদর্শন যুবকের নামটা জানার জন্য। তবে পরের পাতা আর পড়া হলো না ওদের। তার আগেই ইন্ট্রাক্টর ডেকে পাঠালেন। ড্রেজি ডায়েরিটা ব্যাগে পুরে নিল, তারপর হাত পা ঝেড়ে দ্রুত এগিয়ে গেল ক্যাম্পের দিকে। প্রত্নতান্ত্রিক বিষয়ের একটা 10 সদস্যের টিম গত এক সপ্তাহ ধরে জাপানের ফুজিয়ামা গ্রামে একটা পরিত্যক্ত অঞ্চলে মাটি খুঁড়ছে এবং কাজের ফলাফল স্বরূপ তারা একটা পৌরাণিক শহরও খুঁজে পেয়েছে পুরাতন রাজবংশীয় কিছু ধ্বংসাবশেষ। ড্রেজি আর জিসো একই টিমের সদস্য। ওরা এখানে ইন্টার্ন করছে। আর কিছুক্ষণ আগেই ওরা একটা জাপানির ভাষায় লেখা ডায়েরি কালেক্ট করেছে, যেটা আপাতত ওরা পুরো টিমের কাছ থেকে লুকিয়ে রেখেছে। ডেজি ক্যাম্পের কাছে যেতেই
ইন্ট্রাক্টর হাতের ইশারায় একজনকে দেখালেন। লোকটা সাদা রঙের অ্যাপ্রন পরে কারোর সাথে দাঁড়িয়ে ফোন আলাপ করছে। পেছন থেকে তুলনামূলক লম্বা চুল আর কৃত্রিমভাবে তৈরি করা সুগঠিত বলিষ্ঠ ভিসেপ পিঠ ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। ইন্সট্রাক্টর বললেন, উনি ডক্টর দাইসুকি। আজ থেকে ওনার টিমও এখানে কাজ করবে। এখানকার সব কিছুর ল্যাব টেস্ট, ফরেন্সিক এভরিথিং ওনারা কালেক্ট করবেন। সো আই হোপ তোমরা ওনাদের সকল ক্ষেত্রে সাহায্য করবে। ইয়েস স্যার। স্যার। জিসো আর ডেজি একই সুরে বলে ওঠে। গুড। আর যদি কোনো কমপ্লেন আসে তাহলে কি হবে বলো তো? জিসো মিনমিনিয়ে বলল, চাকরি নট। একজ্যাক্টলি, কারণ গত 3 মাসে ইন্টার্নে তোমরা দুজন আমার 3 বার হার্ট অ্যাটাক করিয়েছ। ডাক্তার বলেছে নেক্সট টাইম আর ফিরে আসার চান্স নেই, সোজা উপরে। তাই তোমাদের চাকরি এখনও নীল দরিয়ায় ভাসছে। এদিক থেকে ওই দিক হলে ডুবে যাবে, মাইন্ড ইট। ওরা দুজনেই মুখ কাচুমুচু করে ওপর নিচ মাথা দোলালো। ওদের চলে যেতে বলে তিনিও অন্যদের কাজের তদারকি করতে চলে গেলেন। জিসো ওর আগে ফোঁস করছে। ড্রেজি মৃদু আওয়াজে বলল, রাখছিস কেন? ঠিকই তো, গত 3 মাসে লোকটা 6 বার হসপিটালে ভর্তি হয়েছে, আমাদের জন্যই তো। জিসো তেতে উঠল। আমাদের জন্য মানে? আমরা কি জানতাম মাটি খুললে অত বড় অ্যানাকন্ডা বেরিয়ে আসবে? আর আসবে তো আসবে, দৌড়ে গিয়ে স্যারের পশ্চাৎ এসে কামড় বসাবে। ড্রেজি ভারী নিঃশ্বাস ছাড়ে। আপাতত ওর এসবে মন নেই। ওর মন পড়ে আছে বহু যুগ আগের ওই পুরাতন ডায়েরিতে। কি ছিল সেই যুবকের নাম? দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ড্রেজির শিফট শেষ হওয়াতে ও দ্রুত টেন্ডে ঢুকে পড়ে। মেয়েদের তাঁবুগুলো একটু স্পেশাল, সকল সুবিধাই আছে, সাথে অ্যাটাচ বাথরুমও। সেভাবে গোসল করার সুবিধা নেই, তবে কাদামাটিতে কাজ করার দরুন গা ধুতে হয় প্রতিদিনই, তা ওই কনকনে ঠান্ডা পানি দিয়ে। ড্রেজি 5 মিনিটের মধ্যে নামমাত্র গোসল সেরে কোনো মতে একটা তাওয়ালে দিয়ে শরীরে মুড়িয়ে তাঁবুতে ঢুকলো। আপাতত ওর ধ্যান জ্ঞান জুড়ে ওই পৌরাণিক ডায়েরিটা। কি হয়েছিল তারপর, যেটা না জানা পর্যন্ত কিছুতেই শান্তি লাগছে না। তাঁবুতে ঢুকে নিজের ব্যাগটা সবার আগে হাতে নেয় ড্রেজি। ওদিকে তৎক্ষণে তাঁবুতে ঢুকে পড়ল আরও একজন আগন্তুক। ড্রেজি ব্যাগের দৃষ্টি রেখে বলল, জিসো এসেছিস? এত তাড়াতাড়ি সাবার সেরে ফেললি? তুই তো আমার থেকেও ফাস্ট। চল এবার পড়া যাক ঠাকুমার ঝুলি। একটু বলে পেছনে ঘুরল ডেজি। গোধূলি রং তখন আকাশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আবিরে ন্যায়। ছাউনি আবৃত মাঝারি সাইজের তাঁবুর মধ্যে কেবল তখন দুজন মানবী অচেনা চোখ জোড়ায় আছড়ে পড়ছে গোধূলির সেই ম্যাজিক্যাল আলো ছায়া, যে চোখ জোড়া বিনা দ্বিধায় তাওয়ালে মোড়ানো ড্রেজিকে ওপর নিচ পরখ করছে। গলার মাঝে আটকে থাকা অ্যাডামস আপেল বারংবার ওঠানামা করছে, তার হাত দুটি হয়ে আছে মুষ্টিবদ্ধ। তার আচরণ দেখে মনে হচ্ছে এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। লোকটাকে একবার পরখ করে তার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে চাইল ড্রেজি, এবং তৎক্ষণাৎ সেখানে বড়সড় একটা শব্দদূষণ তৈরি হয়। বাজখাই চিৎকারে প্রতিধ্বনিতে মুখরিত হলো চারপাশ। লোকটা দৌড়ে এসে ড্রেজির মুখ চেপে ধরল। লোকটার হাতের মধ্য থেকেই কাইকুই আওয়াজ বের হচ্ছে ড্রেজির মুখ থেকে। লোকটা হাতের বাঁধন শক্ত করে বলল, আশ্চর্য, চিৎকার করছো কেন? ইট ওয়াজ এ মিস্টেক। ড্রেজি থামছে না, লোকটাকে হাত পা দ্বারা আক্রমণ করছে। তুমি কি পুরো টিমকে এই অবস্থায় ফেস করতে চাচ্ছ? ড্রেজির দিকে চোখের ইশারা দিয়ে বলল লোকটা। ড্রেজি শান্ত হলো তৎক্ষণাৎ। লোকটার হাতের বাঁধন ঢিলে হতেই তাকে এক ঝটকায় দূরে সরিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি মেয়েদের টেন্টে কি করছেন? অসভ্য বেহায়া লোক। লোকটার চোখ মুখের ভঙ্গিমাতে তাকে মোটেও সুপুরুষ লাগছে না ড্রেজির কাছে। এক্সকিউজ মি ম্যাডাম, দিস ইজ মাই টেন্ট।
আর একটা বাজে কথা বললেও এই অবস্থাতেই ধাক্কা মেরে বাইরে পাঠিয়ে দেবো। কি এত বড় অপমান? যা ভেবেছিলাম তাই। লোকটা সুবিধার না। এদের মতো ফালতু লোকজন টিমে ঢোকায় কে? কে আবার? ওই আতপাগল ইন্সট্রাক্টর? আপন মনে বিবির করছে ডেজি। লোকটা ভুরু উঁচিয়ে বলল, 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে টেন্ট খালি করবে। আশ্চর্য, এটা আমার টাপু। ও তাই? তাহলে এখানে সব জিনিসপত্র আমার কেন? ড্রেজি চারিদিকে চোখ বোলালো। হ্যাঁ তাই তো, এখানে ওর কোনো কিছুই নেই তো। ড্রেজি অস্ফুট স্বরে বলল, তাহলে আমার জিনিস কোথায়? হু নোজ? ঠোঁট উল্টে বিরক্তির সুরে বলল লোকটা। ড্রেজি তৎক্ষণাৎ ব্যাগ হাতড়ে মোবাইল বের করে জিসোকে কল করে। কল রিসিভ হতেই ওপাশ থেকে জিসোর রাগ মিশ্রিত কণ্ঠ কানে এলো। কোন ঝুলে পড়ে আছিস? বলেছি ডায়েরি পড়বো, সেই কখন থেকে তোর টেন্টে বসে আছি। আমার টেন্টে? অবাক হয় ড্রেজি। হ্যাঁ তো ওয়েট অ্যান্ড সেকেন্ড, তুই আগের টেন্টে যাসনি তো ডেজি? মানে? আরে তোকে তো বলতে ভুলে গিয়েছি, এই বুইরা ইন্সপেক্টরের চাপে মাথাটা আমার পুরাই গেছে। চুপ কর, কি ভুলে গেছিস সেটা বল। আমাদের টেন্টগুলো নতুন সায়েন্টিস্ট টিমের জন্য বরাদ্দ করা হয়েছে, আর আমাদের জিনিসপত্র নতুন টেন্টে শিফট করা হয়েছে। তুই ভুলভাল কিছু করে ফেলিসনি তো ডেজি? না, কল রাখ। চিবিয়ে চিবিয়ে কথাটা বলে কল কেটে দিল ড্রেজি। অতঃপর লোকটাকে উদ্দেশ্য করে বলল, সরি, আপনি বোধহয় সায়েন্টিস্ট টিমের লোক। ইয়েস, আমি টিম লিডার ডক্টর দাইসুকি। সঙ্গে সঙ্গে ডেজি তাকে বো করে মাথায় নিচু করে অনুতাপের সুরে বলে, সরি স্যার। দাইসুকি এদিক ওদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে খানিকটা ঢোক গিলে বলে, মানে মিস ডেইজি, এই অবস্থায় সরি চাইতে হবে না, এতে আপনার আমার দুজনেরই লস। ড্রেজি মাথা তুলে দাইসুকির কথাটা বোঝার চেষ্টা করে, তবে পারে না। তাই আগ্রহী স্বরে বলল, মানে? এইভাবে থাকলে এই তাঁবু থেকে বের হতে পারবে বলে মনে হচ্ছে না। কি? কেন? দাইসুকি এবার ধীর পায়ে এগিয়ে এসে ড্রেজির গা ঘেঁষে দাঁড়ালো। দাইসুকির শরীরে কৃত্রিম সুগন্ধি আর ডার্ক চকলেটের ফ্লেভার ভেপ মিশ্রিত পুরুষালী গন্ধে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে ড্রেজির। হুট করেই লজ্জাবতী লতা ন্যায় নেতিয়ে পড়েছে শরীরটা, হাত পা দুটো অসাড় লাগছে। দাইসুকির লম্বা চওড়া শরীরটা এবার খানিকটা নিচু হয়ে ড্রেজির কানের কাছে চলে এলো। হেসে বলল, বিকজ আই ওয়ান্ট টু কিস ইউ সেন্সলেসলি। ড্রেজির কানে যেন সীসা ঢালা হয়েছে। ও আকস্মাৎ চমকে ওঠে। এই কেমন বেহায়া পুরুষ! এই অসভ্য লোকটার সাথে আর এক মুহূর্ত নয়। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে নিজের কদমাক্ত জামা কাপড় বদলে নিল। ড্রেজি অতঃপর ডায়েরিটা হাতে নিয়ে ধূপধাপ পায়ে বেরিয়ে গেল বেহায়া লোকটার তাঁবু থেকে। রাজপ্রাসাদের প্রতিটি কোনায় কোনায় আজ সাজ সাজ রব রব। রাজা, রানী, মন্ত্রী, সিপাই, সবার সদস্য, এমনকি দাসদাসীরাও খুব ব্যস্ত সময় পার করছে। প্রাসাদের বিশাল বড় হলরুমে আজ স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। আগন্তুক অতিথিরা সবাই মনোমাতানো গানের সাথে সুস্বাদু পানীয় উপভোগ করছে। ফুজিয়ামার রাজ্যের কর্ণধার রাজা ডোরিস সাকোদার একমাত্র কন্যা রাজকুমারী মিও আয়াকা এই স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে আজ। আমার প্রিয়তমা রাজকুমারী, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। উন্মাদের ন্যায় তোমাকে আমি ভালোবেসে ফেলেছি অপরিচিতা। সে ভালোবাসার গভীরতা এত বেশি যে তুমি ধারণা করতে পারবে না। তোমার ভালোবাসা আমায় স্বার্থপর বানিয়ে ছেড়েছে, যার ফলস্বরূপ তোমাকে এমন নরক যন্ত্রণা সহ্য করতে হলো। আমি তোমায় এতটাই ভালোবেসে ফেলেছি যে আজ নিজ হাতে তোমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিলাম রাজকুমারী। হ্যাঁ, আমি স্বার্থপর। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমাকে ছোঁয়ার অধিকার রাখে না, আর ছুঁতে পারেও নি। আমি তা হতে দেইনি। তুমি তো বেঁচে গেলে এই কুৎসিত ঢাকা নরক যন্ত্রণা থেকে। আমি তোমায় বাঁচিয়ে দিলাম। এবার আমার কি হবে? আমাকে দেখো, তুমি না জ্বলন্ত আঙ্গার যে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে।
তুমিহীন ফাঁকা হৃদয়ের চেয়ে শারীরিক যন্ত্রণা অনেক বেশি স্বস্তিদায়ক প্রিয়তমা। আর আমি সেটাই করতে যাচ্ছি, যেটা করলে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। পরের জন্মে ফিরে এসো প্রিয়তমা, আমি তোমার হারুত হয়ে আবারও দেখা দিব। আমরা আবারও অনাকাঙ্ক্ষিত প্রেমে পড়ব। নিজের ভালোবাসার সুদর্শন চেহারাটা ভুলে যেও না যেন। ইতি তোমার গুপ্তঘাতক। নিজ হাতে রাজকুমারী আয়াকার উদরে ছুরিঘাত করতে করতে উলমাদের ন্যায় কথাগুলো বলছিল জেনারেল হারুতো। কথাগুলো বলার সময় বারংবার তার গলার স্বর তীক্ষ্ণ হয়ে আসছিল। অতঃপর রাজকুমারী যখন পুরোপুরি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, তখন ওই একই ছুরি দিয়ে হারুতো নিজেও আত্মঘাতী দিলেন। ক্ষণিকের মাঝেই তার অসার দেহটা রাজকুমারীর বুকের ওপর ঢলে পড়ল। দেখে মনে হলো হেমন্তের ঝিমধরা বিকেলে এক প্রেমিক যুগল মিষ্টি হাওয়ায় গা ভাসিয়ে ঘুমাচ্ছে। ব্যাস, এটুকু পরেই কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে জিসো। কিন্তু ড্রেজি কাঁদছে না, নড়ছেও না, চড়ছেও না, এমনকি চোখের পাতাও স্থির হয়ে আছে ওর, যেন কোনো জীবন্ত মূর্তি। জিসো হেসকি টেনে বলল, কে জানতো শেষ পাতায় এত ট্রানজিটি থাকবে। তাহলে আগে আগে শেষ পাতা জীবনেও পড়তাম না। দূর ছাই, এই ছাতার গল্প আর পড়বই না, স্যাড এন্ডিং। কথা শেষ করেই ডায়েরিকে ছুঁড়ে মারল স্টাডি টেবিলের ওপর। তবে সেটা স্টাডি টেবিলের উপর না পড়ে মুখ থুবড়ে মাটিতে গিয়ে পড়ল। জিসু কাঁদতে কাঁদতে কম্বল মুড়ি দিয়েছে। রাত 1:10। কাল মর্নিং শিফট আছে, তাই ড্রেজিও আর দেরি করল না, টেবিল ল্যাম্পটা অফ করে ঘুমাতে গেল। তাছাড়া এই অবধি কালের কাহিনী পড়ে মন খারাপ করার কোনো মানেই হয় না। কে জানে কোন আমলের কাহিনী, কে জানে কোন আমলের কাহিনী, হতেও তো পারে কোনো রূপকথা। নিজের মনকে নিজে নানাভাবে সান্ত্বনা দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালো ডেজি। সবকিছু ঠিকঠাকই ছিল। সন্ধ্যা হতেই মরিচবাতি আর ফেরি লাইটের ঝিমঝিম আলোয় জ্বলে উঠেছিল বিশাল রাজপ্রাসাদের চারিপাশ। কিন্তু সে সাজসজ্জা আর আনন্দঘন মুহূর্তে খুব বেশি স্থায়ী হলো না। এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে তার আগেই রাজপ্রাসাদের গুপ্ত দরজা দিয়ে পালিয়ে যায় রাজকুমারী আয়াকা। স্বয়ংবর সভায় উপস্থিত সবাই এখনো সে ঘটনা আঁচ করতে পারেনি। তবে রাজকুমারী পালিয়ে যাওয়ার ঘটনা অন্দরমহলে ছড়িয়ে পড়ল বাতাসের বেগে। ওদিকে রাজকুমারী নিজের পরিহিত ভারী গাউনটা দুহাতে উঁচিয়ে দিক বেদিক ছুটছে। ঠিক যতটা দৌড়ালে রাজপ্রাসাদের ক্ষীণ আলোটুকু স্বাভাবিক চোখে দেখা যায় না, ঠিক ততটা দৌড়ে থামল ও। দুহাত হাঁটুতে ভর করে কয়েক দফা নিঃশ্বাস ছেড়ে আবার ছোটা শুরু করলো গহীন জঙ্গলের অচেনা রাস্তা ধরে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে জঙ্গলের সরু রাস্তা ফুরিয়ে এলো। ডানে বামে সামনে পেছনে যতদূর চোখ যায় নিকষ কালো অন্ধকার। আমাবর্ষা চলছে। সন্ধ্যা রাত গড়িয়ে গভীর রাত হতেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গিয়েছে। এতক্ষণ নিজের মতো ছিল না একা। রাজপ্রাসাদ থেকে পালানোর জন্য অস্থির হয়ে উঠেছিল হৃদয়টা। তাই চারিদিকে কোনো কিছুই ওকে বিন্দু মাত্র সংশয় দিতে পারেনি। কিন্তু এই মুহূর্তে একটা পা বাড়ানোরও দায়। তার উপর রাজপ্রাসাদের ভয় তো আছেই। কিন্তু এখনো অবস্থাতেই থামল না একা। সরু আর লম্বা গাছের ফাঁক ফোকর দিয়েই ছুটতে লাগলো গহীন জঙ্গলে আরো গভীরে, যেখানে থাকবে না কোনো নিয়মের বেড়াজাল, থাকবে না কোনো ক্ষমতার আদান প্রদান, আর থাকবে না রাজকুমারী রূপে তোতা পাখির জীবন। তবেই অন্তহীন ভাবনারা খুব বেশি এগোতে পারল না। তার আগেই শক্ত গাছের শেকড়ে পা আছড়ে শুকনো খড়খড়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল আয়াকা। শিকড়ের সরু আর লম্বা ডালে ছেড়ে গেল উরু থেকে হাঁটু অবধি। এক অসহ্য যন্ত্রণা ছেয়ে গেল ওর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। না চাইতেই মুখ দিয়ে কাঁচানোর মতো শব্দ বেরিয়ে এলো। ব্যাস, তারপর সবকিছু নীরবে ছেয়ে গেল। নিজের অজান্তেই অবচেতন হয়ে পড়ে রইল আয়াকার ছোট্ট শরীরটা। চারিদিকে নিস্তব্ধ আর নির্জীব। দিনের বেলাতেও এখানে মানুষের পা পড়ে বলে মনে হয় না, আর এই মাঝরাত্রিতে মানুষের আনাগোনা তো অসম্ভব। কিন্তু প্রকৃতি কিংবা বিধির বিধান সবসময়ই মানবজাতির ধারণার থেকে উপরে। সে রাতে তেমন কিছুই ঘটল না।
মাঝরাত্রিতে বনবিছুটি আর শুকনো পাতার নরম আওয়াজে কর্ণ সচর হয়ে গেল রাতজাগা পাখিদের। ধীরে ধীরে একজোড়া ক্ষীণ পায়ের আওয়াজ স্পষ্ট হলো। এমন অনাকাঙ্ক্ষিত আওয়াজে গাছের কোঠর থেকে ডেকে উঠল একজোড়া লক্ষ্মী পেঁচা। লোকটা এবার ভুরুকুটি করে গাছের দিকে চাইল, হাতের আঙুল মুখের কাছে নিয়ে পেঁচা দুটোকে উদ্দেশ্য করে নিস্তব্ধে বলল, খুব সকাল সকাল পাখির কলরবে ঘুম ছুটে গেল আয়াকার। চোখ খুলতেই দেখল চারিদিকে সোনালি সূর্যের আলোয় চিকচিক করছে। আড়মোড়া ভেঙে একটু নড়চড়ে উঠতেই গেলেই বাঁধল বিপত্তি। পায়ের ব্যথাটা ছড়িয়ে পড়েছে পুরো শরীর জুড়ে, সাথে জ্বরও এসেছে খুব। শরীরে অসহ্য যন্ত্রণায় নিজের সাথে নিজেই পেরে উঠছে না ও। তবুও খানিকক্ষণ টানাপড়নের পর উঠে বসলো আয়াকা। উঠে বসতেই এতক্ষণে টনক নড়ল, অস্ফুট স্বরেই মুখ থেকে বেরিয়ে এলো, কোথায় আমি? চারিদিকে চোখ বুলিয়ে বুঝলো এটা একটা কেভিন জাতীয় কিছু, হয় না জঙ্গলের মাঝে মানুষ একান্তে প্রকৃতির সাথে সময় কাটাতে কিছু কেভিন তৈরি করে রাখে। এটা তেমনই, পুরাতন কাঠ দিয়ে তৈরি মেরামত একটা কেভিন। আয়াকার কৌতূহল মনে প্রশ্ন উকি দিল, কে আমাকে নিয়ে এলো এখানে? রাজপ্রহরীরা নয় তো? ঠিক তখনই ওই রুমে প্রবেশ করে এক যুবক, হাতে একটা বক্স জাতীয় কিছু। লোকটার দিকে আপাদমস্তক তাকিয়ে শুকনো ঢোক গিলল আয়াকা। এতটা লম্বা আর সুদর্শন পুরুষ আগে কখনো দেখেনিও। ছেলেদের নাকি রূপের প্রশংসা করতে নেই, কিন্তু এই অচেনা পুরুষের সৌন্দর্যের প্রশংসা যত করবে ও ততই কম হয়ে যাবে। কি সুন্দর ঘন আঁখি পল্লব, ভাসমান দিঘির জলের ন্যায় টলটলে আঁখি, কুচকুচে কালো সেই আঁখি মণিদয়। ঘন চুলগুলো ব্ল্যাক ব্রাশ করা, পাতলা ঠোঁট জোড়ায় ঝুলে আছে একটা বাঁকা হাসি, যা তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ঠোঁটের নিচে কালো তিলটা কি সুন্দরভাবে তার অবস্থান ধরে রেখে আছে, যেন লোকটার সৌন্দর্য বাড়ানোর জন্য ঠিক যা যা করতে হয় তাই করবে সে। এতটা নিখুঁত মানুষ হয়, এ নিশ্চয়ই কোনো রাজকুমার। না না, রাজকুমার নয়, এই নিশ্চয়ই পরীর মেল ভার্সন। মাত্র কয়েক মুহূর্তে এই অচেনা লোকটাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছে আয়াকা। তবে সে ভাবনা দীর্ঘস্থায়ী হলো না। তার আগেই ওর সামনে লোকটা তুড়ি বাজালো। আয়াকার ধ্যান ভাঙে, তবে ওর মুখে রা নেই। ও আপাতত কথা বলতে ভুলে গেছে। লোকটা আয়াকার পায়ের কাছে বসে ধীরে ধীরে ওর গাউনটা তুলতে থাকে। লোকটার হাত ওর হাঁটু অবধি পৌঁছালে সরে যায় আয়াকা। কাঁপা গলায় বলল, কি করছেন? লোকটার ভাবলেশীন মুখভঙ্গি। সে বলল, জামাইয়ের রক্ত লেগে আছে, বোধহয় কেটে গিয়েছে। আয়াকা এতক্ষণে হুঁশে এলো। ঠিকই তো, এই জায়গাটা তো ব্যথায় টনটন করছে। লোকটা আবারও অনুমতি ব্যতীত আয়াকার পা টেনে ধরে নিজ হাত দিয়ে আয়াকার মোমের মতো পা দুটো উন্মুক্ত করে সেখানটায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিতে থাকে। আয়াকা লজ্জায় আর ব্যথায় দুটোতেই কাঁচাচ্ছে। লোকটার চোখ ওর উরুতে নিবদ্ধ। এই নীরব আর অস্বস্তিকর পরিবেশটা দূর করার জন্য ও বলে, আপনি কি এখানেই থাকেন? লোকটা জবাব দেয় না। আচ্ছা, আপনার নাম কি? লোকটা ভুরু কুচকে আয়াকার দিকে চাইল। বোঝাই যাচ্ছে আয়াকার কথায় সে বেশ বিরক্ত, কিন্তু আয়াকা তো থামার পাত্রী নয়। ও আবারও বলল, না মানে এখন থেকে আমি তো এখানেই থাকবো, তাই পরিচিত হলে ভালো হয়। পায়ের ক্ষতটা ঠিক হয়ে গেলে দ্রুত চলে যাবে। অনাকাঙ্ক্ষিত মেহমানদের আমি বেশি দিন আশ্রয় দিই না। কেন? আমি তো চলে যাওয়ার জন্য পালাইনি। দেখেই বোঝা যাচ্ছে বিয়ে থেকে পালিয়েছ। আয়াকা ঠোঁট উল্টায়, বিড়বিড়িয়ে বলে, পালাতেই হতো। তারপর আবারও প্রশ্ন ছাড়ে, আচ্ছা এটা কি আপনার বাসা? লোকটার কাটকাট জবাব, আমি এত উত্তর দিতে বাধ্য নই। ঠিক আছে, আমি জানতেও চাই না, তবে শুনে রাখুন এখন থেকে আমি এখানেই থাকব।
লোকটা এবার বর্ষা থেকে উঠে আয়াকাকে দু হাতে বিছানায় চেপে ধরে। আয়াকা আরও একবার এই অচেনা পুরুষের জন্য হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। লোকটা ওর দিকে ঝুঁকে এসে হিসিয়ে বলে, আমার সংস্পর্শে বেশি দিন থাকো না। আমি দেখতে যতটা সুদর্শন ততটাই বিষাক্ত। যে আমার সৌন্দর্যের ফাঁদে পড়েছে সেই মরেছে। আয়াকা জবাব দিল, গোলাপের কাঁটা থাকবেই, তাই বলে কি গোলাপ ছোবো না? আই রিপিট, যা সহ্য করতে পারবে না তার জন্য উইশ করো না। আয়াকার অস্বস্তি হচ্ছে। এই মারাত্মক সুদর্শন লোকটা আরও খানিকক্ষণ এভাবে সিটিয়ে থাকলে নিশ্চয়ই ও লজ্জা পাওয়ার ব্যাপারটা ধরে ফেলবে। তাই ও লোকটাকে সরিয়ে দিয়ে নিজের কাপড় ঠিক করে বলে, আমি গোসল করতে চাই, একটু দয়া করে ব্যবস্থা করুন। আমি তোমার দাস নই। আচ্ছা বাবা, অনুরোধ করছি প্লিজ। আর হ্যাঁ, আপনার কিছু একটা পোশাক যদি দিতেন। জ্বালাতন করার আর লোক পেলে না? ভুরুকুটি করে কথাটা বলে পানির ব্যবস্থা করতে চলে যায় লোকটা। বাঁচানোর জন্য আর মেয়ে পেলেন না? মেয়ে না, বাচাল মেয়ে। আয়াকার নাক শিকই তুলে বলে, জানি আমি সেটা। গোসল সেরে একটা সাদা রঙের শার্টে নিজের শরীর আবৃত করে বেরিয়েছে আয়াকা। ব্যান্ডেজ করা পাটা স্পষ্ট দৃশ্যমান। অবশ্য আয়াকার এতে অস্বস্তি হলো না, কারণ খানিক্ষণ আগেই ওই অচেনা লোকটা এখানটায় ছুঁয়েছে। আয়াকা কেবিনের এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে লাগলো অচেনা মানবকে। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগিয়ে দেখলো লোকটা কিচেনে রান্না করছে, আর ওর রান্না থেকে ভয়াবহ সুঘ্রাণ আসছে। খাবারের ঘ্রাণে খিদেটা দ্বিগুণ বেড়ে গেল আয়াকার। আয়াকা খেতে খেতে বলল, আপনি খুব ভালো রান্না করেন। লোকটাও খেতে খেতে জবাব দেয়, আই নো। আপনার পরিবার কোথায়? বলেছি না অযথা প্রশ্ন করবে না, আমি উত্তর দিতে বাধ্য নই। আপনি অনেক রুড। একটা সুন্দরী মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। লোকটা হাত থেকে চপস্টিকটা রেখে ওর দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলে, আমি সফট হলে তুমি সহ্য করতে পারবে না, তাই চুপচাপ খাওয়ার মন দাও। অসভ্য লোক। তুমি তো সভ্য, তাহলে বেহায়াদের মতো আমার দিকে তাকিয়ে থাকার সময় কোথায় যায় তোমার সভ্যতা? অতিরিক্ত সুদর্শন বলে অনেক দেমাক আপনার। তা বলতে পারো। আচ্ছা, হঠাৎ বিয়ে থেকে পালিয়ে গেলে কেন? তোমার বাবা মা নিশ্চয়ই অনেক চিন্তা করছে। না, করছে না। যদি চিন্তাই করতো তাহলে ক্ষমতার লোভে একটা বিবাহিত লম্পট আর নির্দয় লোকের সাথে বিয়ে দিতে পারতো না। আর থাক, আমি আর আপনাকে কিচ্ছু বলবো না। কোনো অপরিচিত লোককে আমিও কিছু বলি না। হোয়াট এভার। লোকটা খাবার শেষ করে উঠে যায়। অ্যাটলিস্ট নামটা তো বলে যান। বিয়ে থেকে পালিয়ে আসা বউয়ের এত প্রশ্ন কিসের? আয়াকা কিঞ্চিত অপমানে মাথা নামিয়ে নেয়। লোকটা যেতে যেতে বলে, হারুতো, আমার নাম হারুতো। আয়াকা উৎফুল্ল স্বরে বলে, আমার নাম জানতে চাইবেন না? আগ্রহ নেই অপরিচিতা। আয়াকা এই সুন্দর নামটা শুনে মুচকি হাসে। সেই হাসি ছড়িয়ে পড়ে ওর মুখশ্রী জুড়ে। ফর্সাগালে ছড়িয়ে পড়ে লালচে আভা। কি সুন্দর না লাগছিল মেয়েটার লাজুক চেহারাটা। রাতে আয়াকা বেডরুমে আর হারুতো কেবিনের সামনে পাতা বেঞ্চে শুয়ে পড়ে। কিন্তু মাঝরাতে কারো শক্ত হাতের বাঁধনে ওর ঘুম ছুটে যায়। চোখ খুলে এদিক ওদিক নড়তেই বুঝতে পারে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ওর চুলে মুখ গুজে রেখেছে। তার ঘন নিঃশ্বাস শরীরে আশ্রে পড়তেই অজানা শিহরণে ছুঁয়ে যাচ্ছে। না চাইতেও মন গহিনে লুকানো অনাকাঙ্ক্ষিত ইচ্ছাগুলো বারংবার উকি দিচ্ছে। আয়াকা মৃদু আওয়াজে বলে, কি করছেন? লোকটা ঘুম ঘুম হাসকি স্বরে বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি এতটা উদার নই যে নিজে বৃষ্টিতে ভিজে তোমাকে আরাম করে বিছানায় ঘুমাতে দিব। পরের দিন ঘুম ভেঙে আর হারুতোকে বিছানায় পেল না আয়াকা। তবে নিজের শরীর থেকে নিষ্কৃত হওয়া ডার্ক চকলেট জাতীয় নেশালো পুরুষালী সুবাসটা ঠিকই নাকে এসে সুরসুর দিয়ে গেল ওর, যার স্পষ্টতা
আর ঘনত্ব বলে দেয়। হারুতো ওকে ঠিক কতটা আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে ঘুমিয়েছিল কাল রাতে। 20 বছরের জীবনে কালকেই প্রথম রাত যখন কোনো পুরুষের সাথে একই বিছানায় আর একই চাদর ভাগাভাগি করেছে ও। ভাবতেই দুধে আলতা গাল দুটোতে রাঙা আভা ভেসে উঠল আয়াকার। পাছে এসে ভর করে একরাশ লজ্জা আর মন কমনের অস্থিরতা। আয়াকা রাজকুমারী, ছোটবেলা থেকেই আত্মসম্মান প্রগাঢ় ওর। সেই সাথে নারী হিসেবে যতটা দুর্বলতা ঘিরে রাখার কথা সেটাও ওর মতো খুবই কম রয়েছে। অথচ আজ এই অজানা পুরুষের কাছে বারংবার নির্লজ্জ আর দুর্বলতার পরিচয় দিচ্ছে ও। একেই বুঝি শখের পুরুষ নামে আখ্যাতি করা হয়। ভাবতেই এক চিলতে মৃদু লজ্জা মিশ্রিত হাসিতে মুখশ্রী ছুঁয়ে গেল ঘুম ঘুম রাজকুমারীর। তবে সেই লজ্জা আর ভাবনার সুতো ছিঁড়ে যায় রান্নাঘর থেকে আসা মুরগির মাংস কষানো আর রাইস নুডলসের স্যাবরি গন্ধে। অজান্তেই পেটটা গুড়গুড়িয়ে ওঠে ওর। আপাতত শখের পুরুষ নিয়ে ভাবনার সময় নেই, পেট পুজো করতে হবে। সেইভাবেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আয়াকা। হাঁটতে গিয়ে বুঝতে পারে পায়ের ব্যথাটা অনেকটা কমে এসেছে। খুঁড়িয়ে হলেও এখন চলাটা সহজ। কাল কি এমন মলম লাগিয়েছিল হারুতো কে জানে। কিচেন কাউন্টারে গিয়ে একটা কাঠের বাসস্টুল টেনে নিয়ে বসে পড়ে আয়াকা। হারুতো তখনও অভিজ্ঞ হাতে স্পাচুলা চালাচ্ছিল। গুড মর্নিং। আয়াকার দিকে না তাকিয়েই বলল হারুতো। আয়াকা গালে হাত দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে, পেছনে না ঘুরেও আবারও কথা পাতে হারুতো। চোখ নামাও বেহায়ামে, ডোন্ট সিডিউস মি। আয়াকা হারুতোর কথায় পাত্তা দিল না। ওর সামনে খাবার সার্ভ করতেই গপ গপ করে খেতে শুরু করে। হারুতো ঠিক ওর মুখ বরাবর চেয়ারে বসেছে। আয়াকা খাবার এক পর্যায়ে বলে, আপনি সিরিয়াস তো হন? বাই এনি চান্স তোমার কি আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ আছে? তুমি চাইলে কিন্তু তোমার সারা রাত ঘুম হারাম করার দায়িত্বটা আমি নিতে পারি, আর এটাও দেখাতে পারি আমি ঠিক কতটা ম্যানলি। আয়াকার খাবার মাঝেই কাশি উঠে গেল। ও বুঝতে পারছে না কেউ এতটাও ঠোঁটকাটা হতে পারে। এতটা গুছিয়ে ওর ভার্জিনিটি হরণ করার কথা ওকেই বলতে পারে, এই কেমন পুরুষ? হ্যাঁ, আয়াকা শুনেছে আলফাম্যানের কথা, যারা সব কিছুতেই আকুত ভয়। হারুতো নিশ্চয়ই আলফাম্যান। হ্যাঁ, এটাই হবে। হি ইজ এ লিডার। হারুতো পানি এগিয়ে দিল। আয়াকা এক ঢোকে পানি খেয়ে হারুতোর সুন্দর গোলাকার কালো মণিযুক্ত ভাসমান চোখের দিকে চাইল এবং কোনো রকম কপটতা না করেই বলল, আপনি দেখলে আমার কোনো অসুবিধে নেই। হারুতো খাওয়া থামিয়ে কৌতূহলী হয়ে তাকালো। আয়াকা আবারও বলল, আপনার পুরুষত্ব? হারুতো কোনো প্রতিক্রিয়া না করেই চোখ নামিয়ে নেয়। আয়াকা মুচকি হেসে খাপায় মন দেয়, কারণ ও দেখেছে ওর বলা কথাটা হারুতোকে বেশ ভালোভাবেই ঘায়েল করেছে। হারুতো কতটা শক্ত করে হাতে চামচ চেপে ধরেছিল, আর ওর গলায় আটকে থাকা অ্যাডামস আপেলটা কত দ্রুত ওঠানামা করছিল। আপনি কি ঠিক করেই নিয়েছেন? আপনার পরিচয় আমাকে বলবেন না? হারুতো সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তেই বলল, ধরে নাও সেটাই। সেই বিকেল থেকে বারান্দায় বেঞ্চতে বসে এক নাগারে এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছে আয়াকা, যার একটা যথাযথ উত্তরও এখনো পর্যন্ত হারুতোর থেকে পায়নিও। তবুও বসে বসে খুঁটিয়ে যাচ্ছে হারুতো নামক বিষধর সুদর্শন পুরুষটিকে। তাহলে আমিও বলবো না। বলো না। আয়াকা মুখ দিয়ে চ উচ্চারণ করে বলে, তাহলে একসাথে থাকবোটা কিভাবে? হারুতো ভুরুকুটি করে ওর দিকে তাকিয়ে বলে, কে বলেছে তুমি এখানে থাকছো? হ্যাঁ, থাকবোই তো। আমি আর ফিরে যেতে চাই না। আমি আপনার সাথে থাকতে চাই, এখানে, এই জঙ্গলে। হারুতো সিগারেটের শেষ অংশটা ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে এসে বলল, না, তুমি আমার সাথে থাকছো না। দেখে তো মনে হয় ভালো পরিবারের মেয়ে। তাহলে আমার জামা কাপড় পরে কিভাবে থাকছো? অসুস্থ হচ্ছে না?
মোটেই না, আই লাভ টু ওয়ার ইট। হারুতো ধীরে ধীরে এগিয়ে এসে ওর দুপাশে দেয়ালে হাত রেখে ঠোঁট কামড়ে বলল, আমি কিংবা আমার জামা কাপড় কোনটাই তোমার জন্য সেফ নয়। হারুতোর বাহুর মধ্য থেকেই লতানো লজ্জাপতি ন্যায় মাথা নুইয়ে আছে আয়াকা। কেন যেন এই কণ্ঠস্বর, এই চাহনি, এই পুরুষালী সুঘ্রাণ ওকে অবাধ্য কিছু চাহিদার পূর্বাভাস দিচ্ছে। অবাধ্য মনটা হুট করেই বেসামাল হতে চলেছে। ওদিকে মস্তিষ্ক হুঙ্কার দিয়ে বলছে, এটা ঠিক নয়। সে যতটা সুদর্শন ঠিক ততটাই রহস্যে ঘেরা, নিজেকে হারিয়ে যেতে দিস না। মন মস্তিষ্কের চরম বিরোধে বিরক্ত আয়াকা। ও মুখ ফসকে কিছু বলতে যাবে, তার আগেই নীলচে বিদ্যুৎ প্রগতি হলো অন্ধকার আকাশে, সঙ্গে সঙ্গে বাজ পড়ার দানবিক গর্জন। হুট করে এমন ভারী গর্জনে কেঁপে উঠল আয়াকা। অজান্তেই দুহাত দিয়ে মুষ্টিবদ্ধ করলো গুটিসুটি কারুকাজ করা হারুতোর সিল্কি আর পাতলা শার্টটা। চোখ দুটো অজানা আশঙ্কায় বন্ধ হয়ে আসছে। কিন্তু না, দ্বিতীয়বারের মতো আর বাজটাজ পড়ল না, বরং পূব আকাশে মেঘমালার গুড়গুড় আওয়াজে জঙ্গলের মাঝে মিটমিটিয়ে আলোয় ঘেরা অস্পষ্ট কেবিনের মধ্যকার পরিবেশ স্বর্গীয় রূপ ধারণ করল। সেই সাথে ঝরঝরিয়ে পড়ল অজস্র বাড়িধারা। টিনের চালায় বৃষ্টির ঝমঝম আওয়াজে যেন আয়াকার কানের ফাঁকে এক অজানা মিষ্টি আর আরামদায়ক ছন্দ বিরাচ্ছে। হুট করেই সকল ভাবনা, চিন্তা, ভয় আর ক্লান্তি সরে গিয়ে এক অজানা ভালো লাগা ছড়িয়ে পড়ে ওর শরীরে রন্ধ্রে রন্ধ্রে। চোখ দুটো বুজে রেখেই মাথাটা এলিয়ে দেয় হারুতোর শক্ত বুকের বাপাশে। নিজের পকেটে দুহাত গুজে রেখে আয়াকার কোমল ক্লান্তি মাখা মুখখানা নিষ্পলক চেয়ে দেখছে হারুতো, যা নীলচে বিদ্যুৎ চমকানোর তালে তালে একটু পরপর স্পষ্ট হয়ে উঠছে। ও কেন যেন আয়াকাকে সরিয়েও দিচ্ছে না, আবার খুব শক্ত করে জড়িয়েও ধরছে না, অথচ মেয়েটা কত নিশ্চিন্তে ওর বুকে মাথা রেখে বৃষ্টির শব্দ শুনছে। শুনতে পারছো? হারুতোর নির্লিপ্ত কণ্ঠস্বর কানে আসতেই মাথা তুলে চাইলো আয়াকা, শুধালো, কি? আমার হৃদস্পন্দন, এটা মিথ্যা নয়। কর্ণকুহরে ওই গমগমে স্বীকারোক্তিটা পৌঁছাতেই দ্বিতীয়বারের মতো ওর শক্ত বুকে মাথা রাখলো আয়াকা। বাড়িধারা তখনও ধরণীতে নিজের অস্তিত্ব বুঝিয়ে যাচ্ছে একাধারে, সাথে ক্ষণে ক্ষণে উপহার দিচ্ছে মেঘভেজা দমকা হাওয়া। হারুতো আয়াকার চুলে হাত ডুবিয়ে ওর মাথা তুলে ধরে। হারুতোর নেশালো আর কামুক চোখের নির্লিপ্ত চাহনি আয়াকাকে ঘায়েল করার জন্য যথেষ্ট, আর হুট করে সেটাই হলো। পরাজিত সৈনিকের ন্যায় হারুতোর ওষ্ঠদয়ে অধর ছোবালো ও। হারুতো থেমে থাকলো না, নিজ ঠোঁটের কামনা মেটাতে মুখে পুড়ে নিল ওই ফিনফিনে রক্তিম নারীর সৌন্দর্যের অবতীর্ণ কম্পিত ঠোঁটজোড়া। তারপর ঘন্টার পর ঘন্টা ধরে চলল দুজনের ঠোঁটের চমৎকার কারুকাজ আর জৈবিক চাহিদার আদান প্রদানের প্রতিযোগিতা। হারুতোর দুহাত সেই প্রতিযোগিতায় অংশ নিতে আয়াকার সর্বাঙ্গ বিচরণ করছে অবাধ্য বেহায়ার ন্যায়। একটা সময় এসে হারুতো নিজেই সেটা থামায়, নিজের অন্যায় অপ্রতিরোধ্য তপ্ত বাসনাগুলোকে সামনে নিয়ে নিজ হাতে আয়াকার চুল ঠিক করে দেয়। রক্তিম মুখে পানির ছিটা দিয়ে নীরব কণ্ঠে বলে, আই এম সরি। আয়াকা শুনল, কিন্তু বিপরীতে কিছুই বলল না। অতঃপর খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে চলে গেল। এই মুহূর্তে হারুতোর সামনে থাকলে হয়তো আবারও অবাধ্য বাসনাগুলো মাথা চাড়া দিয়ে উঠবে, সেই সাথে কুণ্ডলি পাকাবে সর্বস্ব হারানোর সংজ্ঞা আর লজ্জারা। নরম সিল্কের চাদরটা মুড়ি দিয়ে প্রায় ঘন্টাখানিক শুয়ে আছে আয়াকা। কি জানি, হয়তো ঘুমিয়েও গিয়েছে। রাত বাড়ছে, সাথে বৃষ্টির প্রকোপও। হারুতো ঘরে ঢুকে দেখলো আয়াকা শুয়ে আছে। ও আর আয়াকাকে খেতে ডাকলো না, নিজেও খেলো না। বৃষ্টি বাড়ছে, তবুও বারান্দায় শোয়ার প্রস্তুতি নিচ্ছে ও। পায়ে পরে নিয়েছে একজোড়া চামড়ার তৈরি গামবুট। তারপর ধীর পায়ে আয়াকাকে একবার দেখে বারান্দায় পা বাড়ায় হারুতো। ঠিক তখনই পেছন থেকে কনিষ্ঠ আঙুলের টান অনুভব করে পেছনে চাইল ও। দেখলো আয়াকা তার 5 আঙুল দিয়ে ওর একটা আঙুল টেনে ধরেছে।
হারুতো প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করতেই আয়কা বলে, বাইরে বৃষ্টি হচ্ছে। আমি এতটাও নির্দয় নই যে বৃষ্টির মাঝেও কাউকে বাইরে ঘুমাতে বলবো। তাছাড়া আমরা তো কাল রাতেও বেড শেয়ার করেছি। হারুতো আর কথা বাড়ে না, চুপচাপ গিয়ে আয়াকার পাশে শুয়ে পড়ে। হারুতো শুতেই সেই এক ডার্ক চকলেট মিশ্রিত পুরুষালী শরীরের গন্ধটা নাকে এসে বারবার বাড়ি খাচ্ছে আয়াকার। না চাইতেও ওর শরীরটা হারুতোর গন্ধে সাড়া দিতে চাইছে, পাছে এসে ভর করছে অবাধ্য অন্যায় ইচ্ছেগুলো। এই লোক যদি আমার মনের কথা বুঝে যায়, ছিছি, না না, এইসব আর ভাবা চলবে না, ঘুমাতে হবে। নিচের উতালা মনকে রাম ধমক দিয়ে চাদর মুড়ি দিয়ে অনুপাস হয়ে শুয়ে পড়ে আয়াকা। ঠিক তখনই ওর মনে হলো হারুতোর গন্ধটা তীক্ষ্ণ হয়ে নাকে এসে ভাসছে। মনে হচ্ছে এই সুঘ্রাণটা হয়তো হারুতো নয়, বরং ওর নিজের শরীর থেকেই আসছে। অগতাই চট করে চোখ খুলে ফেলল, দেখলো ওর ওপর ঝুঁকে শুয়ে আছে উলমুক্ত শরীরে হারুতো। একটা শুকনো ঢোক গিলে আয়াকা বলে, আপনি? অজান্তেই তোতলাচ্ছে ও। ধামাচাপা দেওয়া মনের অবাধ্য বাসনাগুলো তৎক্ষণেই হুহু করে বেড়ে গেছে বহুগুণ। হারুতো কিছু না বলে টুপ করে ওর গলায় চুমু খায়। আয়াকাকে পুরোপুরি নিজের বর্ষে এনে নেশালো কণ্ঠে শুধায়, ক্যান আই টাচ ইউ? তারপর আবারও কিছুক্ষণ অপ্রতিরোধ্য ছোঁয়া। আয়াকা আর সহ্য করতে পারে না, ওর একই তালে সাড়া দিতে মন চাইল হারুতোর অন্যায় আবদারে। তাই ও কোনো হেডিটেট না করেই বলল, ইয়েস। আর ইউ শিওর মিস অপরিচিতা? আয়াকা আঁখি পলক বন্ধ করে আবারও জবাব দেয়, ইয়েস, টাচ মি। জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপে আমরা সবসময় ভেবেচিন্তে নিতে পারি না। মাঝে মধ্যে মন মস্তিষ্কের টানাপড়েনের অজান্তেই মনকে জিতিয়ে দেই। ন্যায় অন্যায়, ভালো মন্দ, পাপ পুণ্যের বিচার করেও জেনে শুনেও অন্যায় করে ফেলি। বিধাতার কাছে ক্ষমা প্রার্থনা করি, ফের আবারও মনের যুদ্ধে হেরে যাই, করে ফেলি অমীমাংসিত ভুলখানা। এটাই বোধহয় মানবজাতির চিরাচরিত বৈশিষ্ট্য। আবারও একটা বৃষ্টি ভেজা রাতের ইতি টেনে সূর্যদীপ্তি প্রগাড়িত হয় ধরণীতে। আয়কা ঘুম থেকে উঠে হারুতোকে পাশে পেল না, তাই একাই নরম বিছানায় খানিকক্ষণ গড়াগড়ি করে উঠে বসে ও। পিঠে পড়ে থাকা সিল্কি চুল একপাশ করে দাঁড়াতে গিয়েই বুঝতে পারে কাল রাতের পর ওর শরীরের ব্যথাগুলো দ্বিগুণ বেড়েছে। সেই সাথে হারুতোর দেওয়া অজস্র বাউন্ড মার্ক। একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বাইরে বেরিয়ে বাহিরের ঘরের দিকে চলে যায় আয়াকা। হারুতো কিচেন কাউন্টারে বসে একটা সুনিগ্ধ চা উপভোগ করছে। তখনই আগমন ঘটে আয়াকার। ওকে আগে নয় খুঁড়িয়ে হাঁটতে দেখে ভুরুকুটি করে হারুতো। অস্ফুটেই বলে, এখনো খুঁড়িয়ে হাঁটছো যে? পায়ের ক্ষত সারেনি? আয়কা ঠোঁটে একটা অপ্রস্তুত হাসি ঝুলিয়ে বলে, ক্ষত ছাড়াও অনেক কারণ থাকে খুঁড়িয়ে হাঁটার। হারুতো মুখ টিপে দুষ্টু হাসে। আয়কা কথা বাড়ায় না, ওর বড্ড উদাসীন লাগছে। কাল রাতে যা কিছু হয়েছে ওর ইচ্ছেতে হয়েছে না, ও এখন এই মুহূর্তে এসব নিয়ে আফসোস করছে। তবুও একটা কিন্তু থেকেই যায়। হারুতো এই কাছাকাছি আশাকে কিভাবে দেখছে? আয়কা যেন হারুতোর প্রতি নিজের হৃদয়ে দুর্বলতা অনুভব করছে। হারুতো কি তাই অনুভব করছে? আয়াকার ভাবনার ছেদ ঘটিয়ে হারুতো বলে ওঠে, কবে চলে যাচ্ছ অপরিচিতা? আয়াকা বাকরুদ্ধ। ইউ হ্যাভ টু গো। হারুতোর কাট কাট জবাব। আয়কা এবার আর চুপ করে রইল না, দৌড়ে গিয়ে শক্ত হাতে হারুতোর গলা জড়িয়ে ধরল, বলল, আমি কোথাও যেতে চাই না হারুতো, আমি রেখে দিন না আপনার সাথে। আপনি যেমনটা চাইবেন আমি ঠিক তেমন ভাবেই থাকবো। তবুও আমাকে যেতে দিয়েন না, আমি আপনার সাথেই থাকতে চাই, এখানে এই জঙ্গলে। প্রগাঢ় আত্মসম্মানে
জর্জরিত রাজকুমারীর গলা আটকে আসছে কান্নায়। তাতে কি এসে যায়, ভালোবাসার কাছে সবাই পরাজিত। আয়াকার মুখের দিকে তাকিয়ে হারুতো মলিন হাসল। ওর এলোমেলো চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, তুমি জানো আমি কে, আমার উদ্দেশ্য কি? আয়াকা অবুঝের ন্যায় এদিক ওদিক মাথা নাড়ায়। আমি গুপ্তঘাতক। ওসাকা রাজ্যের রাজা জ্যাকসন ওয়াং, মানে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, তার আদেশে আমি তোমাকে খুন করতে এসেছি এখানে। আর আমি এও জানি যে তুমি ফুজিয়ামার রাজ্যের রাজকুমারী মিও আয়েকা। আয়াকার মুখে থেকে রক্ত সরে গেল। এই সুদর্শন পুরুষ সত্যিই বিষাক্ত। কত সহজেই না ওকে মেরে ফেলার কথাটা বলে দিল, অথচ ও তার প্রেমে পড়ে বসে আছে। হারুতো আর কিছু না বলে কাতর দৃষ্টিতে ওর পানে চেয়ে আছে, হয়তো এসব কিছু মেনে নেবার সময় দিচ্ছে। আয়াকার কান্নারা এতক্ষণে চোখের কোটর থেকে বেরিয়ে এসেছে। ও নাক টেনে টেনে বলে, তাহলে এখনো বাঁচিয়ে রেখেছেন কেন? মেরে ফেলুন, আপনার দায়িত্ব পালন করুন। আই ক্যান্ট ডু ইট অপরিচিতা। হারুতোর সহজ স্বীকারোক্তি। কেন? বিকজ আই ফল ইন লাভ। আয়াকা তিরস্কার করে হাসে। ফল ইন লাভ উইথ ডেঞ্জার। আপনি নিশ্চয় জানেন আমাকে ভালোবাসার পরিণতি। আমি রাজকুমারী মিও আয়াকা, একদিকে ফুজিয়ামা, অন্যদিকে ওয়াসাকা। সবার সাথে লড়তে হবে আপনাকে, জীবনও চলে যেতে পারে। হারুতো একটা বাঁকা হাসি দিয়ে আয়াকার হাতটা শক্ত করে ধরে বলে, আর ইউ শিওর? আয়াকা ওপর নিচ মাথা নাড়ালো। তাহলে আমিও পারবো। তোমাকে নিজের করে রাখতে জীবন দিতেও দ্বিধা করব না। সেদিনের পর প্রায় 1 মাস কেটে যায়। জঙ্গলের মাঝে দুজনের ভালোবাসার জীবন ভালোই কাটছিল। ওরা একসাথে রান্না করত, খেত, জঙ্গলের আনাচে কানাচে ঘোড়ায় চেপে ঘুরত, শিকার করত, একসাথেই পাহাড়ের গা বেয়ে নেমে আসা বরফ শীতল ঝর্ণায় গা ভেজাত। আয়াকা বই পড়ত, আর হারুতো ওর কোলে মাথা রেখে তা উপভোগ করত। আর যেটা করত, একে অপরকে অসম্ভব ভালোবাসত, হোক সেটা মনের ভালোবাসা কিংবা শরীরের। হারুতো প্রায় দৈনন্দিন প্রয়োজনে গুপ্ত রাস্তা ধরে শহরের দিকে যেত, তবে সেটা অন্য রাজ্যে। হারুতো চলে গেলে আয়াকার সময় কাটাতে ডায়েরি লিখত। জঙ্গলে প্রলোভাবিত লম্বা সরু মোটা গাছের ফাঁক ফোকর দিয়ে গোধূলির সোনালি কিরণ এসে ছোট্ট ঘরটায় আলো ছায়া কারুকার্য তৈরি করছে, সাথে ভর করেছে বিকালের ঝিমধরা নীরবতা। মাঝে মধ্যে ডেকে উঠছে দু একটা ডাহুক ঘুঘু। হারুতো আয়াকার কোলে মাথা রেখে শুয়ে আছে, ওর চোখ দুটো আয়াকার মায়াবী চোখে নিবদ্ধ। আয়াকা মন দিয়ে বই পড়ছে, আর অন্য হাতে হারুতোর চুলের মাঝে আঙুল চালাচ্ছে। বইয়ের অবশিষ্ট আকর্ষণ তখনও বাকি রয়ে গেছে। হুট করেই ওর হাতটা ধরে ফেললো হারুতো। আয়াকা থেমে যায়, প্রশ্নসূচক চেয়ে হারুতোকে বলল, কি হয়েছে? মন দিয়ে বই পড়লে তোমাকে মারাত্মক লাগে। আই নো, বলে আবারও পড়ায় মন দিল। ওভার কনফিডেন্স, হ্যাঁ। তোমার কাছ থেকে শেখা। হারুতো আর তর্ক এগোয় না, বরং পরাজিত হয়ে ওর ঘাড় টেনে নিজেদের অধৈর্যগোল মিলিত করে। একরাশ কামুকতা নিয়ে প্রাণ ভরে চুমু খায় ওর প্রেয়সীকে। তারপর আবারও গভীর ভালোবাসায় লিপ্ত হতে অগ্রসর হতেই কেউ ওদের দরজায় কড়া নাড়ে। হারুতো একটু বিস্মিত হয়ে বাহিরের গিয়ে দরজা খোলে। তার খানিক্ষণ পরে ভেতর এসে বলে, আমাকে যেতে হবে অপরিচিতা, রাজার আদেশ। খুব শীঘ্রই চলে আসবো, তুমি সাবধানে থেকো। আয়াকার শুকনো ঢোক গিলে বলে, উনি কে? রাজপ্রহরী। আতকে ওঠে আয়াকা। তার মানে সবাই আমাদের খোঁজ পেয়ে গিয়েছে? হারুতো আয়াকাকে বুকে টেনে নেয়, আশ্বস্ত করে বলে, শান্ত হও প্রিয়তমা, ও আমার বিশ্বস্ত। তাছাড়া আমি রাত বাড়ার আগে ফিরবো, আই প্রমিস। আয়াকা আশ্বস্ত হয়, তবে দুশ্চিন্তা মুক্ত নয়। হারুতো রেডি হয়ে তলোয়ার কোমরে গুজে ঘোড়ার দিকে এগিয়ে যায়।
যাওয়ার আগে আয়াকা দৌড়ে আসে ওর কাছে। হারুতোকে এক প্রকার চাপটে ধরে বলে, আমার ভয় করছে হারুতো, খুব খুব ভয় করছে। হারুতোর কপালে ঠোঁট ছোঁয়ালো, বলল, কোনো ভয় নেই, আমি আছি তো। তারপর ওকে ছাড়িয়ে সামনে পা বাড়ায়। ততক্ষণে আয়াকার চোখ দিয়ে গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। হারুতো আবারও পেছন ঘোরে, শব্দ করে থমথমে মুখে বলে, আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমাকে স্পর্শ করার আগে আমার মরণ হোক অপরিচিতা। আয়াকা আবারও একবার ছুটে এসে ওকে চাপটে ধরে কাঁদে কাঁদে হিসিয়ে বলে, তুমি ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে স্পর্শ করার আগে আমারও মরণ হোক হারুতো। তারপর আর কথা হয় না, দুজন দু পথে বাঁক নেয়। রাত বেড়েছে। আয়াকা প্রদীপ জ্বালিয়ে ডায়েরি লিখছিল। ওর মন ভালো হওয়ার একমাত্র মাধ্যম এই ডায়েরি। ঠিক তখনই কেউ সজোরে কড়া নাড়ে ওদের কাঠের দরজায়। হয়তো হারুতো এসেছে, এই ভেবে আয়াকা খুশি হয়ে যায়। কোনোরূপ সন্দেহ না করেই দৌড়ে গিয়ে দরজা খোলে ও। আজ যা দেখতে পায় তাতে ওর দুনিয়া দুলে ওঠে। ভয়ে আটকে উঠে দুপা ক্রমশ পিছিয়ে যায় ওর। প্রায় 100 খানেক রাজসৈনিক ওদের আঙ্গিনায় দাঁড়িয়ে আছে। ফুজিয়ামার রাজ্যের কয়েকজন বাদে তাদের বেশিরভাগ অচেনা। আয়াকা হুকুমের সুরে বলে, তোমরা এখানে কেন? কে পাঠিয়েছে তোমাদের? আমি। সবার পেছন থেকে বেরিয়ে আসে ওসাকার লম্পট রাজা স্বয়ং জ্যাকসন ওয়াং। আতঙ্কে আয়াকার মুখের রং বদলায়। শুকনো ঢোক গিলে চট করেই দরজাটা লাগিয়ে দেয় ও। সঙ্গে সঙ্গেই বাইরে থেকে ভেসে আসে কপটতা মিশ্রিত ভয়ঙ্কর হাসি। তারপর শুরু হয় কাঠের দরজায় একের পর এক করাঘাত। কয়েক মিনিটের মাঝেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জ্যাকসন। এদিক ওদিক আয়াকাকে খুঁজতে খুঁজতে বলে, আমার সাথে কপটতা করা আমি মোটেও সহ্য করতে পারি না বেবি গার্ল। আর তুমি সেটাই করছো। স্বয়ং সবার সামনে আমার মুখ ঢুকিয়েছ। একবার নিজের বাবা মায়ের কথা ভাবলে না? হাউসে সেই সাথে আমার বিশ্বস্ত গুপ্তকেও জেনারেল হারতুও আমার সাথে কপটতা করেছে। রক্তাক্ত তলোয়ার পাঠিয়ে আমাকে বোকা বানাতে চেয়েছি, দিয়েছি ওটাকে উপরে পাঠিয়ে। জ্যাকসনের বলতে বাকি তখনই খাটের আড়াল থেকে দাঁড়িয়ে পড়ে আয়াকা। মুখমণ্ডলীতে রাজকীয় ছাপ স্পষ্ট ওর। সেই সাথে রাগে তিত্তির করে কাঁপছে ওর ছোট্ট শরীরটা। যা দেখে জ্যাকসন দ্বিতীয়বারের মতো ওর সৌন্দর্যে বিমোহিত হয়ে মেরে ফেলার বদলে ওকে ভোগ করার বাসনা জেগে ওঠে মনে। আয়াকা ঝাঁজ নিয়ে বলল, আমার হারুতোর কিচ্ছু হবে না, ও ফিরবেই ফিরবে। জ্যাকসন আবার শব্দ করে হাসে। হাউ সিলি, ও আসবে না, কারণ অনেক আগেই ও এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। জ্যাকসনের শেষ কথাতে আয়াকার হৃদয় ছিঁড়ে গেল, দুমড়ে মুচড়ে গেল আত্মবিশ্বাসের পাহাড়। ও ধপ করেই মেঝেতে বসে পড়ে। তারপর জ্যাকসনের কামুক ললকে চেহারার দিকে একবার তাকিয়ে মনে মনে বলে, সত্যি কি হারুতো আর নেই? তাহলে আমি বেঁচে থেকে কি করব? এমনিতেও আমি আমার কথা রাখতে পারবো না। হারুতো ছাড়া আমাকে অন্য কেউ স্পর্শ করবে খুব শীঘ্রই। ও আর ভাবতে পারল না। পাশে থাকা স্লিপিং পিলের কৌটো থেকে সবগুলো ট্যাবলেট মুখে পড়ে নিল। জ্যাকসন ততক্ষণে এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরে নিয়েছে। তারপর ওকে একের পর এক ছুঁড়ে মারে তক্তকে কাঠের মেঝেতে। ব্যথায় আয়াকা চিৎকার দিয়ে ওঠে। জ্যাকসন এগিয়ে এসে ওকে তুলে বসায়, সজোরে গালে চাপড় মারে। তারপর আবারও ছুঁড়ে মারে খাটের অন্য পাশে। হারুতোর সব রাগ যেন উগড়ে দিচ্ছে এই মেয়েটার ওপর। আয়াকার অবস্থা নাজেহাল, ইতিমধ্যে কপাল ফেটে গিয়েছে, হাত পাগুলোও ছিঁড়ে ফেড়ে গিয়েছে। ভালোবাসার মূল্য হাড়ে হাড়ে চোকাচ্ছে ও। নিষ্ঠুর জ্যাকসন তখনও থামেনি, একের পর এক কষাঘাত করে গিয়েছে ওকে। এক পর্যায়ে যখন আয়াকা অবচেতন হবে তখন ওকে ছুঁড়ে মারে খাটের উপর। নিজের পোশাকটা ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে যায় আয়াকার দিকে। ততক্ষণে আয়াকার আর সারা শব্দ নেই।
ওর নিথর দেহটা কোনো প্রকার নড়চড় ছাড়াই বিছানায় পড়ে আছে। আয়কা বেঁচে আছে নাকি মরে গিয়েছে সেদিকে নজর নেই জ্যাকসনের। ও তো কেবল শরীরের বাসনা মেটাতে ব্যস্ত। নিজের শরীর থেকে কাপড় সরিয়ে হাত দেয় আয়াকার শরীরে। ঠিক তখনই এক কষাঘাতে ওর গর্দান নিয়ে নেয় কেউ। জ্যাকসনের বিধ্বস্ত শরীরটাকে তলোয়ারের মাধ্যমে কয়েকাংশ বিভক্ত করে ফেলে হারুতো। তবুও যেন ওর আশ মিটছে না। নিজের আহত শরীরটাকে বারংবার আঘাত করতে করতে হুঙ্কার করে যাচ্ছে সে। ওর কপালে গালে পিঠে ছিল গভীর ক্ষত। দেখেই বোঝা যাচ্ছে ওর হাতে বেশি সময় নেই। তবু এসেছিল, যতটা দ্রুত সম্ভব ছুটে এসেছিল প্রেয়সীকে বাঁচাতে। কিন্তু শেষ রক্ষা হলো কই? সেই তো চোখ বন্ধ করে অসাড় হয়ে শুয়ে আছে ওর অপরিচিতা। হারুতো দু হাতে আয়কাকে তুলে বসায়, দু একবার তীক্ষ্ণ আওয়াজে ডাকে। অপর পাশ থেকে কোনো সাড়া না পেয়েই একের পর এক তলোয়ার চালায় ওর সুন্দর ধবধবে ফর্সা উদরে, যেখানে এতগুলো দিন ধরে ঠোঁটের স্পর্শ ডুবিয়ে ভরিয়ে দিত হারুতো নিজেই। ওর অসার শরীরে আঘাত করতে করতেই উলমাদের মতো বিড়বিড় করে বলে কিছু একটা, যা ওই বিশ্বস্ত প্রহরীটা স্পষ্ট শুনেছিল জানালার ওপাশ থেকে। ওই তো আহত হারুতোকে ঘোড়ায় চাপিয়ে ফিরিয়ে নিয়ে এসেছিল, কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। একা হাতে অসাকার সৈন্যদের সাথে লড়তে লড়তে আয়াকার জীবন প্রদীপ ফুরিয়ে গেল। নির্জন জঙ্গলে তখন কানের কাছে কেউ একধারে ডাকছে ড্রেজিকে। ড্রেজির মনে হলো এই আওয়াজটা ওর চেনা। হ্যাঁ, এটা তো জিসোর আওয়াজ। জিসো নামটা মাথায় আসতেই চট করে চোখ খুলে ফেলল ডেজি। সামনে জিসো অস্পষ্ট উদ্বিগ্ন মুখশ্রী। জিসো অনেক কিছু বলে যাচ্ছে, যা এই মুহূর্তে কিছুই কানে যাচ্ছে না ড্রেজির। হাঁপড়ে বুকটা ওঠানামা করছে ওর। 0 ডিগ্রি সেলসিয়াসেও ঘামে চুপচুপ করছে ওর শরীরটা। দু একবার পলক ফেলে জিসোর কথার বোঝার চেষ্টা করলো সে। কি হয়েছে ডেজি? ঘুমের মধ্যে কেমন কাতরাচ্ছিলি, ঠোঁট উল্টে কোন একটা নাম ধরে কাঁদছিলি। আর ইউ ওকে? কোনো বাজে স্বপ্ন দেখেছিস নাকি? স্বপ্ন? না, এটা কখনোই স্বপ্ন নয়, বরং অন্য কিছু। মনে মনে কথাটা ওড়ে উঠে বসে ডেজি। জিসো আশ্বস্ত করে বলে, আমি ঠিক আছি, একটু শাওয়ার নিতে হবে। জিসো স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বলল, যেভাবে কাঁদছিলি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কথা শেষ করে ওয়াশরুমের দিকে পা বাড়ায় জিসো। ড্রেজি মলির মুখে কিছু একটা ভাবে, তারপর জিসোকে ডেকে ওঠে। আচ্ছা জিসো, আমি কার নাম নিয়ে কাঁদছিলাম রে? জিসো ঠোঁট উল্টে বলে, হারতু অর সামথিং। ডেজি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ে। শুতে শুতে বলে, আজ ডিউটিতে যাব না, ইন্সট্রাক্টরকে বলিস আমার শরীর ভালো নেই। যদি জিজ্ঞাসা করে কি হয়েছে? ড্রেজি একটা ভারী নিঃশ্বাস ছেড়ে তারপর বলে, বলবি আমার ডিস্ট্রি হয়েছে। ওর কথায় জিসো ফিক করে হেসে ওয়াশরুমে ঢুকে পড়ে, আর ড্রেজি ডুব দেয় এক গভীর ভাবনায়। নিঘুম নির্লিপ্ত চোখ আর একটা জীবন্ত স্বপ্নের ঘোরে বিভোর হয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছে ড্রেজি। সাগরের ফ্যানের মতো বুদবুদ করে বেড়েই চলেছে অজানা অনুভূতিরা। মহাসমুদ্রে প্রলব প্রাণ নাশকারী ঢেউয়ের মতো অজানা স্বপ্নগুলো হৃদয় কাঁপিয়ে দিচ্ছে বারংবার। কি ছিল ওটা? কেবলই কি স্বপ্ন, নাকি অন্য কিছু? স্বপ্নই যদি হবে তবে তা এত বাস্তব কেন মনে হলো? কেন মনে হলো ওই ভালোবাসা, উপহাস, কষ্ট, শেষমেশ আত্মহুতি, সব সব অনুভূতিগুলো ওর একান্ত নিজের। আবার ওর ভালোবাসার মানুষটা, সেও তো। হঠাৎ কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসে পড়ে ড্রেজি। জাপানে এই সময় প্রচুর ঠান্ডা, তাপমাত্রা কতই বা হবে, 0 ডিগ্রি বা তারও কম। তবুও এই ফিনফিনে তারপিনের তৈরি তাঁবুর নিচে বসে ঘামছে ও। বাম হাতের পিঠ দিয়ে কপালের ঘামটা মুছে অস্ফুটেই ডেজি বলে, আমি জেনারেল হারুতোকে কোথাও দেখেছি।
হ্যাঁ দেখেছি, আলবাত দেখেছি, কিন্তু কোথায় মনে পড়ছে না। ভুরু কিঞ্চিত করে ফেলল ও। হুইজ জেনারেল হারুতো? নীরব নিস্তব্ধ শুনশান তাঁবুর ঘরটায় হঠাৎ গমগমে পুরুষালী কণ্ঠস্বর শুনে এক প্রকার হকচকে উঠল ডেজি। নরম ব্ল্যাঙ্কেটটা শক্ত হাতে চেপে ধরল, এক লাফে ছিটকে পড়ল খাটের কোনায়। তারপর ধীরে ধীরে পেছনের লোকটাকে দেখার চেষ্টা করল। ঠান্ডা বিকেলে নরম আলোয় একটা লম্বা দেহের অবয়ব দেখে ভয়ঙ্কর চিৎকার দিয়ে উঠল ডেজি। তবে সেই চিৎকারের আওয়াজ গলার বাইরে বের হওয়ার আগেই ওর মুখটা শক্ত হাতে চেপে ধরল কেউ। এরপর কিছু নীরবতার সময় অতিবাহিত হয়। ড্রেজি নিজেকে খানিকটা শান্ত করে সামনের লোকটাকে চেনার চেষ্টা করছে। আবছা আলোয় লোকটার ঘন পরল বিশিষ্ট চোখজোড়া দেখেই আটকে যায় ও। তিত্তির ঝাঁকুনি দিয়ে ওঠে ওর তরু শরীরটা। লোকটা এখনো ওর মুখ চেপে রেখেছে, গাঢ় কালচে ভুরতে ভাঁজ তৈরি করেছে লোকটা। বলল, হোয়াট হ্যাপেন? তুমি মানুষ দেখলেই চেঁচিয়ে ওঠো কেন? কি সমস্যা? রেজি এখনো নিজেকে বিশ্বাস করতে পারছে না, এটা কি বাস্তব নাকি ওর ভ্রম। এবার লোকটার বাঁধনের মধ্য থেকেই কাইকই শুরু করে দিল রেজি, সাথে মোচড়ামুচড়ি ফ্রি। লোকটা বিরক্ত হলো সামান্য, গলা উঁচিয়ে বলল, স্টপ ইট। মির্গি রোগ আছে নাকি তোমার? এখনো ধমকে নিজেকে শান্ত করে ডেজি। পরক্ষণেই মনে পড়ে এই কণ্ঠস্বর ওর চেনা। হ্যাঁ, কাল রাতের স্বপ্নে বহুবার শুনেছে। না চাইতেও এই পুরুষালী কণ্ঠে মাদকতায় পাগল হয়েছে। তার মনের সংশয়, ওসামু হারুতো ওর সামনে বসে আছে, কিন্তু কিভাবে? সে তো মরে ভূত হয়ে গেছে সেই কত বছর আগেই, আর আসবেই যখন ওর সামনেই কেন এলো? যত নষ্টের মূল ওই ডায়েরিটা, ওটা পাওয়ার পর থেকেই এসব হচ্ছে ওর সাথে। কাল রাতের সবটাই অমীমাংসী হয়ে আছে। এদিকে সকাল হতে না হতেই মানুষটা এসে হাজির। কি চায় এই অজানা লোক? কেন ওকে তাড়া করে বেড়ায় সবখানে, স্বপ্নে কিংবা বাস্তবে? রেজি দমে যায়। নিজের অযাচিত ভাবনা আর ভোতা অনুভূতিগুলোর সাথে পেরে ওঠে না ও। একটা দীর্ঘ আর কষ্টমাখা নিঃশ্বাস বেরিয়ে আসে ওর বুক চিরে। রেজিকে এমন গুটিয়ে যেতে দেখে লোকটা ওর মুখ ছেড়ে দিয়ে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা জ্বালায়। তারপর রেজিকে আস্তে করে দুহাতে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে একটা নরম আর ভেজা অনুভূতিতে ছেয়ে যায় রেজির শরীর মন সর্বত্রটা। নাকে এসে আটকায় সেই চেনা ডার্ক চকলেটের ফ্লেভারের ভেপের গন্ধটা। চট করেই মাথা তুলে লোকটার মুখ অবলক্ষণ করে ডেজি। এত ব্ল্যাক ব্রাশ করা হেয়ারের হারুতো নয়, বরং কানে, ভ্রুতে, ঠোঁটের কোণায় পিয়ার্সিং করা আধুনিক ছাপের অন্য কেউ। লোকটার চুল পেছনে খানিকটা লম্বা হলেও দুপাশে আন্ডার কাট করে ক্রিম সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। ব্যাস এতটুকুই। অমিল 1625 সালের হারুতো আর এই লোকটার মধ্যে। বাকি সব একই, কালো মণিযুক্ত টলটলে চোখ, তীক্ষ্ণ চোয়াল, ফিনফিনে ঠোঁট, এমনকি ঠোঁটের নিচে তিলটাও। হাউ ইজ পসিবল? অস্ফুটে বলে ফেলল ডেজি। কি পসিবল নয় শুনি? আপনি কে? এই মেয়ে, তোমার মাথায় সমস্যা আছে? কালকে দেখলে আর আজই ভুলে গেলে? হ্যাঁ দেখেছি তো স্বপ্নে, কিন্তু তখন তো আপনি এমন ছিলেন না। আপনার চোখে মুখে আভিজাত্য ছিল, পোশাক আশাক, কথার ধরন সবটা আলাদা ছিল। এখন দেখে মনে হচ্ছে আপনি 1625 সালের কেউ না, বরং 2024 সালের কোনো আধুনিক পুরুষ। হোয়াট দ্য হেল? চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট লোকটার। কে আপনি? কেন এসেছেন আমার কাছে? কি চান? ওই ডায়েরিটা নিয়ে যান তো, তবু আমাকে ছেড়ে দিন প্লিজ। আঙুল চেয়ে মেঝেতে উপর হয়ে পড়ে থাকা ডায়েরিটা দেখে কাঁদো কাঁদো সুরে কথাটা বলল ডেজি। লোকটা দাঁত খেসে বলল, স্টুপিড গার্ল, আই এম দাইসুকে, ডক্টর দাইসুকে, ইউ নো, সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট। মনে আছে কাল যে তোমাকে আনড্রেস দেখে নিয়ে? দাইসুকি
আরও কিছু বলে ওঠার আগেই ওকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় রেজি। হুট করেই হারুতোর কথা ভুলে গিয়ে এই দায়সুকির ওপর জমে থাকা রাগটা তত্তর করে মাথার চারা দিয়ে ওঠে ওর। না চাইতেও তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। রেজি বলে, আপনি আবার আমার তাঁবুতে ঢুকেছেন? সেদিন না হয় আমি ভুল করেছিলাম, আজ কে ভুল করছে শুনি? আসতে ডেইজি, মানুষ শুনবে। শুনলে শুনুক, আপনি কেন এসেছেন বলুন? এখন কি অজুহাত তৈরি করেছেন? ও বুঝেছি, আসলে আপনার ক্যারেক্টারের সমস্যা আছে। হুটহাট। ডেজিয়ার কথাটা আর শেষ করতে পারল না। তার আগেই নিজের ঘাড়ে নরম পেশিতে দাইসুকির দাঁতের স্পর্শ শরীরে কাঁপন ধরে ওর। সেই সাথে তীব্র ব্যথায় চিনচিন করে ওঠে নরম শরীরটা। কি করছেন আপনি? এটা কি ধরনের আচরণ? আহ! সামান্য আর্তনাদ করে উঠতেই দাইসুকি ওকে ছেড়ে দিয়ে বলে, বিয়ে থেকে পালিয়ে যাবো, এর এত কথা কিসের? এই কথাটা ও হারুতোর মুখেও শুনেছে, কিন্তু দাইসুকি কেন এটা বলল? আরও একবার চমকালো ডেজি। বিয়ে, পালিয়ে যাওয়া, এইসব ভাবতেই একটা অজানা ভয় অন্তরাত্মা কেঁপে উঠল ওর। দাইসুকি কিভাবে জানলো যে ও বিয়ে থেকে পালিয়েছে? বিয়ে থেকে পালিয়েছে কথাটা যদিও যুক্তিযুক্ত নয়, বিয়ে তো হয়ে গিয়েছে। এক প্রকার জোর করেই রেজিস্ট্রি করানো হয়েছে ওকে। তবে ফ্যামিলির উপর অভিমান করে নিজের স্বামীকে দেখা কিংবা ওয়েডিং সেরিমনিতে অংশগ্রহণ কোনোটা ইচ্ছেই হয়নি ওর। তাই তো সেরিমনির দিন সবার আড়ালে প্রজেক্ট টিমের সাথে এতদূর চলে আসা। কিন্তু দাইসুকি এটা কি করে জানলো? আচ্ছা, দাইসুকি আবার কোনোভাবে ওর স্বামীর কোনো আত্মীয় নয় তো? ডেজি মনে মনে একটু ভয় পেল, তবুও মুখে একটা মিথ্যে আত্মবিশ্বাস ধরে রেখে বলল, আপনাকে কে বলেছে আমি পালিয়েছি? লোকটা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কুল বেবি, তোতলাচ্ছ কেন? ডেজি বিরক্ত হলো। এই লোক কোনো কথাই সোজাভাবে বলে না। আশ্চর্য! কর্মক্ষেত্রে সিনিয়র নয়তো অনেক আগেই ঠেলে ঠেলে বের করে দিত ও, কিন্তু এই মুহূর্তে বের করার প্রশ্নই আসে না। কারণ দাইসুকি এমন কিছু জানে যা ওর জানার কথা নয়। কিন্তু কিভাবে? শুনলাম তোমার নাকি ঘরে বাইরে হয়েছে। কি? হ্যাঁ, তোমাদের ইনস্ট্রাক্টর স্যারকে তো বলতে শুনলাম সারাদিন হাবিজাবি খাবে আর পেটে ঝামেলা পাকাবে, সেই দায় আমার নাকি? কি? ওই বুইড়া ইনস্ট্রাক্টরের কথা বলছেন? ডেজিকে চটে যেতে দেখে আবারও দাইসুকি বলল, তাই তো শুনলাম, ভাবলাম দেখে আসি বেচারি ডিস্টেন্টের কি হাল। আচ্ছা, সকাল থেকে কয়বার গিয়েছো? চুপ করবেন আপনি? হুট করেই এমন অহেতুক প্রশ্নে তেতে উঠল ডেজি। কি করে চুপ করি বলো? টয়লেটে যেতে যেতে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার সদ্য বিবাহিত বউবিহীন জামাইয়ের কি হবে বলো? আমার জামাইয়ের কথা আপনাকে ভাবতে হবে না, আপনি জানতো। ওর কণ্ঠে আক্রোশ স্পষ্ট। দাইসুকি আর বসে রইল না। ক্লেভিন ক্লাইন ব্যান্ড খচিত ওভারসাইজ ডেমিনির পকেটে হাত গুজে শীষ বাজাতে বাজাতে তাঁবুর ঘর ত্যাগ করলো। যাওয়ার আগে একবার ডেজির তপ্ত রাগ মিশ্রিত কৌতূহলী মুখের পানে চেয়ে বলল, এভাবে ওয়েডিং ভেন্যু থেকে পালিয়ে এসে কাজটা তুমি ঠিক করনি। একবার নিজের হাজব্যান্ডের মুখটা দেখে আসতে পারতে। বিয়ে যদি নাই করবে তাহলে রেজিস্ট্রি পেপারে সাইন করতে গেলে কেন? লোকটার সজ্ঞানে করা ইচ্ছাকৃত অপমানে ডেজির রাগ যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। অজানা প্রশ্ন আর কৌতূহলে মাথাটা ছিঁড়ে যাচ্ছে ওর। আর ভাবতে পারল না। মুঠো ফোন বের করে মায়ের নাম্বার ডায়াল করলো। আজ প্রায় 2 মাস পরে মাকে কল করছে সে। কি জানি মা আদৌ ধরবে কিনা। ডেজি ভুল প্রমাণিত হলো। একবার ডায়াল হওয়ার পর সঙ্গে সঙ্গে ওর মা ফোন ধরলো। ডেজি প্রস্তুতি ছিল অকথ্যা কিছু গালি আর চিল্লাচিল্লির মুখোমুখি হওয়ার, কিন্তু এবারও ওর ধারণার বাইরে গিয়ে ওর মা কেঁদে উঠে বলে, কোথায় ছিলি মামনি? বাড়ির কথা কি মনে পড়লো এতদিনে? তুই দয়া করে ফিরে আয়। আর কোনো কিছুতে কখনো জোর করব না তোকে। আমাদের খুব শিক্ষা হয়েছে। রেজিস্ট্রি ম্যারেজটা আমরা দরকার হলে ভেঙে দেব, তবুও ফিরে আয় মা। মায়ের কাকুতি শুনে
রেজির হৃদয়টা ব্যথায় হু হু করে উঠল। মেয়ে হয়ে গত 2 মাস নিজের পরিবারকে কতটা ভোগান্তি না দিয়েছে ও, অথচ মা হয়ে ওর মা কত সহজেই না হার মেনে নিল, কত সহজ স্বীকারোক্তিতেই না ওর সব ভুল ক্ষমা করে দিল। রেজি কাঁদতে গিয়েও নিজেকে সামলায়, মনে মনে ঠিক করে নেয় এবার ওকে ফিরতেই হবে মায়ের কাছে, পরিবারের কাছে। ওর মা এক নাগাড়ে কাকুতি করে যাচ্ছে তখনও। লজ্জা কষ্টে খানিক্ষণ মাথা নিচু করে রাখে রেজি, তারপর মাকে থামিয়ে দিয়ে হুট করেই বলে ওঠে, মা, আমার বরের নাম কি? হঠাৎ এই প্রশ্ন করছিস? তুই তো ওর কোনো কিছুতে আগ্রহী না। বলো, তারপর বলছি। দায়সুখী হারুতো। কি? নামটা শোনা মাত্রই রেজির মুখ থেকে রক্ত সরে যায়। ভেলভেট মেঘের ন্যায় নরম অনুভূতিরা হুট করে উবে গিয়ে কৌতূহলী মস্তিষ্কটা আবারও সচকিত হয়ে উঠল ওর। অস্ফুটেই বলল, এ তো 1625 সালের ওয়াসাকার গুপ্তঘাতকের নাম ছিল মা। ধুর, কি বলছিস? এক নাম 2 জন মানুষের থাকতে পারে না। ওইসব মরা মানুষের ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে তোর মাথাটা শেষ, বুঝেছিস? সমুদ্র স্রোতের মতো একটানে কিছুটা ঠান্ডা বাতাস ভেতরে পড়ে রেজি বলে, আচ্ছা মা, ওনার কোনো ছবি থাকলে দাও। ওর মা লাইন না কেটেই ছবিটা হোয়াটসঅ্যাপ করলো। রেজি তড়িঘড়ি করে ফোন চেক করলো। ওর হুট করেই বাধা পড়ে যাবার স্বামীর ছবিটা দেখার জন্য, এবং ছবি দেখে ও থ হয়ে গেল। কি দেখলে ওটা? ও নিজের অজান্তেই ফোনের লাইনটা কেটে দিয়ে বার কয়েক ভালোভাবে চোখ পরিষ্কার করে নিল, তারপর বালিশের পাশ থেকে গ্লাসটা হাতে চোখে পড়ে নিল। না, এত কিছু করেও চোখের ভীষণ পরিবর্তন হলো না। তার মানে এটা কোনো ভ্রম বা কল্পনা নয়। নিজের মনে কথা পারে রেজি, তারপর আরও একবার নজর দেয় জিগজ্যাগ কভার আবৃত মোবাইলটার দিকে। পাসপোর্ট সাইজের একটা ফটো, রেজিস্ট্রি করার সময় তোলা হয়েছে হয়তো। হোয়াইট শার্টের উপর নেভি ব্লু স্যুট আর মেরুন রঙের টাই পরিহিত ফর্মাল লুকে দায়সুখী। ও চেহারার বর্ণনায় নতুন কিছু যোগ বিয়োগ করতে পারল না রেজি, কারণ পিয়ার্সিং আর স্টাইলিশ হেয়ার কাট ছাড়া পুরোটাই জেনারেল হারুতরের ফটোকপি। সেই কখন থেকে দায়সুখীর পেছনে ঘুরঘুর করছে রেজি। ওর মনে যে কত প্রশ্ন সেটা ওই জানে। আরও এটাও জানে সব প্রশ্নের উত্তর শুধুমাত্র দায়সুকের কাছেই আছে। কিন্তু দায়সুকে এই মুহূর্তে ওকে 2 পয়সা পাত্তা না দিয়ে ল্যাবের সবাইকে কাজে ইন্টারাকশন দিয়ে যাচ্ছে। ভাবনাটা এমন যেন তার আশেপাশে কোনো মশামাছি ঘুরছে, হাত উঁচিয়ে হাই দিলে উড়ে পালাবে। কিন্তু ডেজিও দম্বার পাত্রী নয়, ওর সব উত্তর জেনেই ছাড়বে। তাছাড়া এটাতে ওর সম্পূর্ণ অধিকার আছে, যে করেই হোক না কেন। দায়সুখী তো ওর স্বামী। নিজের মনেই তোতলাচ্ছে রেজি, কত সহজ স্বীকারোক্তি। সামনে দাঁড়িয়ে থাকা ওয়ার্ড ল্যাবরেটরির গ্লাস আর অ্যাপ্রন পরিহিত সুদর্শন, না মারাত্মক সুদর্শন লোকটা ওর স্বামী। সেদিন এভাবে বিয়ে ছেড়ে না পালালে আজ হয়তো এই দূরত্ব, অপরিচিত ভাব কোনোটাই থাকতো না, বরং দায়সুখীর ছোঁয়ায় লেগে থাকতো ডেজির শরীরের প্রতিটি অঙ্গের ভাঁজে ভাঁজে। ওই নেশালো ডার্ক চকলেট সুঘ্রাণওয়ালা মালিকের দখলদারি হতো ডেজি নিজেই, আর ওই পুরুষটা হতো ওর একান্ত ব্যক্তিগত পুরুষ। হুট করেই অযাচিত লজ্জা জেগে ধরল ডেজিকে। নিজের মনের কথায় নিজেই কুটকুট করে হেসে উঠল ও। কিন্তু সেই হাসি দীর্ঘস্থায়ী হলো না। কল্পনা থেকে বাস্তবে পা রাখতেই অপ্রস্তুত হয়ে গেল ও। দেখল ল্যাবের সবাই ওর দিকে হাঁ করে বিস্মিত মুখে তাকিয়ে আছে। লজ্জায় চোখ মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাতেই দেখল দায়সুকি ওর দিকে তাকিয়ে রাগে কটমট করছে। আসলে তখন দায়সুকি সবাইকে কাজের জন্য শাসাচ্ছিল। তখনই ডেজি ব্যাককেলের মতো হেসে ওঠে। যার দরুন এমন থতমত পরিস্থিতি। ডেজি কি করবে বুঝতে পারল না, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। দায়সুকি এগিয়ে এসে বলল, হাসতো কেন? আমি কি কোনো জোকস বলেছি? আসলে সরি। সরি মাই ফুড। এখানে কি কাজ তোমার? তোমার না ঘরে বাইরে হয়েছে, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কি করে? টয়লেট চাপেনি? আশকমিক অপমানে মুখ থতমত হয়ে গেল ডেজির।
সবার সামনে দাইসুকি এমন কিছু বলবে সেটা কল্পনাও আশা করেনিও। ডেজি অনেক স্ট্রং টাইপের মেয়ে, একটুতেই ছিচকা দুনে কাঁদে না কোনো কালেই। কিন্তু এই মুহূর্তে মুখ দিয়ে শব্দ না হলেও চোখ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে ওর। দাইসুকি ফোর্স করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে একটু নরম গলায় বলে, কি বলবে তাড়াতাড়ি বলো, আমি কাজ করছি। কোনো কিছু তোয়াক্কা না করে ডেজি শুধায়, আপনার পুরো নাম কি? আমার পুরো নাম জেনে তুমি কি করবে? কথা ঘোরাবেন না একদম, যা জানতে চাইছি তাই বলুন। দাইসুকি, দাইসুকি হারুতো। সেই একই কথার ধরন, দুটো মানুষের এতটা মিল কি করে হতে পারে ভাবে ডেজি। তারপর আবারও বলে, আপনি আমার কি হন? সেটা জানার কি খুব জরুরি? দেখো ডেজি, তুমি কাজে এসেছো, আমিও কাজে এসেছি, এখানে অ্যাটলিস্ট পার্সোনাল ইস্যু টেনো না। আমি জানতে চাই দাইসুকি, বলুন আমাকে। চেঁচিয়ে ওঠে ডেজি। দাইসুকি নামটা উচ্চারণের সময় কি প্রগাঢ় আত্মবিশ্বাস ছিল ওর কণ্ঠে, যেন দাইসুকি নামক মানুষটা একান্তই ওর। তার ওপর রাগ চোটপাট সবকিছুই করার অধিকার ওর রয়েছে। ডেজি নিজেও নিজের কর্মকাণ্ডে হতভম্ব। দাইসুকি ওর দিকে খানিকটা চেয়ে থেকে একটা তাচ্ছিলের চাহনি নিক্ষেপ করে বলে, আমি তোমার স্বামী, যাকে ওয়েডিং ভেন্যুতে অপমানের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়েছিলে তুমি। উত্তর পেয়ে গিয়েছো, এবার খুশি? নাও লিভ। দ্বিতীয়বারের মতো অপমানে গলাটা শুকিয়ে এলো ডেজির। ও আর দাঁড়ালো না, ধপধপ পা ফেলে ওর জায়গা ত্যাগ করে চলে গেল। ডেজি চলে গিয়েছে অনেকক্ষণ, তবুও দাইসুকি সেদিকেই তাকিয়ে আছে। ও শিওর ডেজি আরেকটু থাকলে রাগের তোপে ডেজির সাথে খারাপ কিছু করে ফেলতো ও, পরক্ষণেই আনমনে ভাবে। কি বা করতাম আর, ভালোবাসি তো তোমায় রাজকুমারী আয়াকা। দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে জন্মানো মানুষগুলোর ভয় ভীতি সংখ্যা একটুখানি কমই থাকে। নিজের ওপর তৈরি করা শক্তপোক্ত দৃঢ়তার দেয়াল টপকে তারা কখনোই অন্যের ভালো থাকা মন্দ থাকার খোঁজ নিতে যায় না কোনো কালেই। অন্যদিকে ঠিক তার বিপরীত চরিত্রের মানুষটা একটু আত্মবিশ্বাস আর একটা কাছের বন্ধু মহলের অভাবে নিছকই ডিপ্রেশনের রোগী হয়ে দিনাতিপাত করে। বিশ্বস্ত হাতের অভাবে ভেঙে গুড়িয়ে যায় বারংবার। এই দুইটার মাঝামাঝি জায়গায় আটকে আছে ডেজি। ও নিজেও জানে না ওর মন কি চায়। কখনো চাতকের ন্যায় ডানা ঝাপটায়, আবার কখনো বুনোর শালিকের ন্যায় ঝিমিয়ে পড়ে, কখনো বহমান নদীর মতো কলকলিয়ে জলের স্রোত বয়ে যায় ওর তনু মনে, কখনো তপ্ত খরায় চৌচির হয়ে ওঠে হৃদয়টা। সেদিনে সেই ঘটনার আজ প্রায় এক সপ্তাহ হতে চলল। বসন্ত নেমেছে ধরণী জুড়ে, তবে জাপানের শীতের তাণ্ডব এখনো কমেনি। যদিও স্নোফলটা একটু কমেছে, এতদিন তো কুচি বরফের আস্তরণ ভেদ করে মাটির মুখ দেখাটাই দহন হয়ে যেত। এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও ওরা ওদের প্রজেক্টে সম্পূর্ণ করেছে সব রকম ফরেন্সিক হাতে। এবার শুধু শহরে ফিরে ডকুমেন্ট রেডি করার পালা। আজ বিকেলেই শহরে ফিরবে ওরা। ডেজি ওর খুঁজে পাওয়া ডায়েরিটাও টিমের কাছে জমা দিয়ে দিয়েছে। গত এক সপ্তাহ ধরে দাইসুকি আর ওকে ঘাঁটায়নি। কেন যেন ডেজির মন চাইল দাইসুকি ওকে ঘাঁটাক, এটা ওটা বলুক, ওকে রাগাক, সেদিনের মতো হুট করেই খুব কাছে আসুক, খুব কাছে এসে ওর ওর বাহুতে আগলে ধরুক ডেজিকে। দুটো শরীরের ফাঁকে সেন্টিমিটার দূরত্ব ঘুচিয়ে দিক। ডার্ক চকলেট ফ্লেভারের ভেপের ধোয়া ওর হৃদয় জুড়ে যাক। ড্রেজির এক মন যখন এসব বলে বলে আফসোসের ঝড় তুলে ফেলে, তখনই অন্য মনটা আকস্মাৎ চেঁচিয়ে ওঠে, মেজাজের চরম সীমানায় পৌঁছে গিয়ে দাঁত কিড়িমিড়িয়ে বলে, সেদিন তোকে কত কথা শোনালো, অমনি এই কয়দিনেই ভুলে গেলি? সবার সামনে অপমান করেছে তোকে, টয়লেটে যাও বলে মান সম্মান পানিতে ডুবিয়ে দিয়েছে। কেন, সে কি টয়লেটে যায় না? তারপর এত কিছুর পরেও যদি একটু অনুশোচনা হতো, কাছে এসে নরম সুরে ক্ষমা চাইতো, কিন্তু না, সে এমন ভাব দেখালো যেন নিজের বউকে চেনে না। ফালতু লোক, গলায় যাক। নরম মনটা মিনমিনিয়ে বলল, আমিও তো কম কিছু করিনি, বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে এসেছি,
তার নিশ্চয়ই মাথায় হেট হয়েছিল সবার সামনে। সবাইকে সামলাতে কতই না বিব্রত হতে হয়েছে কে জানে। কি রে, তখন থেকে কি ভাবছিস? জামা কাপড় তো একটাও গোছাসনি। শহরে ফিরে যাওয়ার ইচ্ছে নেই নাকি? তুই বোবা থাকতে পারিস, কিন্তু আমার এই তাঁবুর ঘরে সারা জীবন কাটানোর কোনো ইচ্ছা নেই। ড্রেজির ভাবনার সুতোর ছিল। দাইসুকিকে নিয়ে মনের বাগবিদণ্ডা ওখানে ইতি ঘটালো। জিসোর দিকে এক পলক চেয়ে মৌন কণ্ঠে বলল, এই তো এক্ষুনি গোছাচ্ছি। জিসো হাতে ট্রলি নিয়ে ভুরু কুচকে বলল, গোছাচ্ছি মানে? বাস দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি কর। ড্রেজিকে তাড়া দিয়ে হাতের ট্রলিটা টানতে টানতে বাইরে এগোয় জিসো। পেছন থেকে ড্রেজি বলে, তুই ডায়েরি সেই সুদর্শন পুরুষকে দেখতে চেয়েছিলি না? জিসো বিরক্ত কণ্ঠে বলে, ওই ডায়েরির কথা আমার সামনে বলবি না, ফালতু ডায়েরি। শেষ পাতাতে কাঁদিয়ে ছেড়েছে আমাকে। ডেজি আর কথা বাড়ায় না, ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে কাজে লেগে পড়ে। এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে। সবকিছু গোছগাছ করে বাইরে বেরোতেই সায়েন্টিস্ট টিমের দেখা মিলল। ওদের যদিও খুব একটা দেখা যায় না, সবসময় ল্যাবেই ছিল ওরা, কিন্তু এদের কারোর সাথেই দায়সুকি নেই। ওদের জন্য বাস অপেক্ষা করছে। ডেজির টিমের লোকজন ইতিমধ্যেই বাসে বসে আছে। সায়েন্টিস্ট টিমের সদস্যরাও এক একে বাসে উঠে গেল। ড্রেজি দাঁড়িয়ে থেকে এক এক করে সবাইকে উঠে যেতে দেখল, কিন্তু না, দাইসুকির দেখা মিলল না। ড্রেজি এক ধ্যানে দাঁড়িয়ে আছে। এটা অপেক্ষা নাকি মিস করা ঠিক বুঝে উঠতে পারছে না ও। কেনই বা এই অচেনা বিরক্তিকর লোকটাকে একবার দেখার জন্য ভেতরটা পুড়ে যাচ্ছে। ওদিকে ওর টিমের সবাই বাসের জানালা থেকে ওকে চেঁচিয়ে ডাকছে, কিন্তু ড্রেজির কোনো হেলদোল নেই। ওদের চেঁচামেচি ওর কর্ণকুহর অব্দি পৌঁছেছে কিনা সন্দেহ। এই মুহূর্তে সবাই বিরক্ত হচ্ছে ওর কাণ্ডে। কোন অসাধু সাধনের জন্য যে এই মেস সায়েন্টিস্টদের টিমের বাসের সামনে হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে, সে কথা কারোরই বোধগম্য হলো না। একটু পর ওকে না তুলেই বাস ছেড়ে দিল। বাস ছেড়ে দিতেই হুঁশ ফিরল ডেজির। জিসু ওকে এখনো জানালা দিয়ে হাত বাড়িয়ে ডাকছে। সচকিত হয়ে ডেজিও দৌড় লাগাচ্ছে বাসের পেছনে। মনে মনে ভাবছে, এটা আমি কি করলাম? এত ভাবনা কিসের আমার? এখন বাস না ধরতে পারলে বাড়ি ফিরবো কি করে? এই প্রত্যন্ত জঙ্গলে ঢাকা গ্রাম থেকে কে নিয়ে যাবে আমায়? না না, যে করেই হোক বাস ধরতে হবে। ভাবতে ভাবতেই দৌড়ের গতি দ্বিগুণ করলো ডেজি। শরীরে সর্বশক্তি প্রয়োগ করে বাসটিকে ধরবে ধরবে, এমন সময় পেছন থেকে ওর হাত টেনে ধরলো কেউ। তৎক্ষণাৎ বাসটা পাহাড়ি রাস্তায় মোড় ঘুরে হাওয়ার বেগে উধাও হয়ে গেল। ডেজি হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলল, আমাকে নিয়ে যাও, আমি যাব তো। পরেক্ষণেই মনে পড়ে কেউ ওর হাত টেনে ধরেছে। দেখেই ও বাসটাকে ধরতে পারেনি। তখনই বিরক্তি আর রাগে শরীরটা রিডি করে উঠল। মনে মনে পেছনের লোকটাকে সব থেকে বিশ্রী গালিটায় দিল ডেজি। কার এত বড় সাহস? হাউ ডিয়ার ইউ ক্রেজি প্যাক! নিজের হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে নিংড়ানো গলায় কথা ছুড়ল ডেজি। সাহস তো কি পেছনে তাকিয়ে থমথমে খেয়ে গেল ও। দেখলো দাইসুকি ভাবলেশীন মুখ নিয়ে ওর দিকেই চেয়ে ভুরু কুচকে রেখেছে। আপনি? কি বলেছিলে আবার বলো। না না, কিচ্ছু বলিনি। মেয়েকে হাসি দিয়ে বাম হাতে বোকার মতো মাথা চুলকালো ডেজি। না না বলো, আমিও শুনি আমার পালিয়ে যাওয়া বউয়ের মুখের ভাষা ঠিক কতটা মিষ্টি। ডেজি ঠোঁট উল্টায়, কাঁদো কাঁদো হয়ে বলে, তো কি করব? আপনি আমায় আটকালেন কেন? বাস তো আমায় না নিয়ে চলে গেল। তো বাস যখন তোমায় বারবার চেঁচিয়ে ডাকছিল তখন তোমার হুঁশ কোথায় ছিল শুনি? ডেজি উত্তর খুঁজে পেল না। ঠিকই তো, তখন ওই তো হাবলার মতো মনের ভাবনায় বিভোর হয়েছিল। কি হলো বলছো না কেন? কিচ্ছু বলার নেই আমার। এখন শহরে ফিরবো কি করে সেটা বলুন। গাড়িতে বসো। ডেজি পেছনে চাইলো,
দেখলো মার্সিডিসের 4 চাকা ওর জন্য অপেক্ষা করছে। তৎক্ষণাৎ চমকে উঠল ও। ফুজিয়ামা থেকে টোকিও প্রায় 300 কিলোমিটারের রাস্তা। এত দীর্ঘ রাস্তা কিভাবে ড্রাইভ করবে দাইসুকি, তার উপর পাহাড়ি রাস্তা। চকিতে রেজি বলল, এতটা রাস্তা আপনি ড্রাইভ করে যাবেন? সো হোয়াট? আমি আপনার সাথে যাব না, যদি অ্যাক্সিডেন্ট হয়। শাট আপ। সন্ধ্যা রাতের মধ্যে বাড়ি ফিরতে চাইলে চুপচাপ গাড়িতে বসো। দাইসুকি নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসতে বসতে এক প্রকার হুমকার দিল ডেজিকে। ডেজি চুপচাপ গিয়ে গাড়িতে বসে। মরার ভয়ে খুব আঁটুসাঁটু বেঁধে বসেছে ও। সেই সাথে সিট বেল্ট লাগিয়ে নিয়েছে বেশ শক্ত করে। বলা তো যায় না, বিয়ে পালানোর দায়ে হয়তো ওর জীবনটাই নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিল এই বদমাস দাইসুকি। চোখে রোজ চশমা লাগিয়ে গাড়ি স্টার্ট দিয়েছে দাইসুকি। ওদের মাঝে পিংপত নীরবতা। চলার বাঁক কয়েক কিলোমিটার যেতেই টিমের বাসগুলো চোখে পড়ল ওদের। ডেজি জানালা খুলে বাইরে তাকালো। তৎক্ষণাৎ সায়েন্টিস্ট টিমের সবাই ওকে হাত নাড়িয়ে ভাবি বলে সম্বোধন করে হাই দিল। হঠাৎ সবার ভাবি সম্বোধনে ডেজি আশ্চর্য হলো, সাথে খুশিও। কি জানি কেন এমন খুশি লাগছে, পেটের মধ্যে বা কেন এত প্রজাপতি উঠছে। লুকিং গ্লাসে ডেজির খুশিতে চকচকি করা লজ্জা মিশ্রিত চেহারা দেখে দাইসুকি নিজেও ঠোঁট চেপে হাসল। শীতল মেঘ ভেজা কনকনে ঠান্ডা বাতাস ডেজির নাক ছিঁড়ে ভেতরে প্রবেশ করছে। ওর মনে হচ্ছে আজ বাতাসের অক্সিজেনের পরিমাণটা একটু বেশি, তাই তো কনকনে ঠান্ডা হাওয়াতেও এত শান্তি লাগছে। গধূলির লালচে সোনালি আভা আর হু হু করে ধেয়ে আসা কনকনে বাতাসে ড্রেজির কালো সিল্কি স্ট্রাইট চুলগুলো ইতিউতি উড়ে যাচ্ছে। সেদিকে ওর নজর নেই। ও তো গাড়ির জানালায় হাত তুলে রেখে তাতে থুতনি ঠেকিয়ে এই সুন্দর প্রকৃতির ঠান্ডা বিকেলটা উপভোগ করায় ব্যস্ত। আজ হুট করেই বুকের ভেতরটা খুব হালকা লাগছে। গত 1 সপ্তাহ বিশালাকৃতি পাথরে নেয় যে কষ্টটা বুকে চেপেছিল, সবার ভাবি সম্বোধনে সেটা কয়েক গুণ হালকা হয়ে গিয়েছে। সেই সাথে শুরু হয়েছে প্রজাপতির উড়ৌড়ি। ছলাৎ ছলাৎ করে মনের নদীতে জোয়ার ধেয়ে আসছে। কি শান্তি, কি শান্তি। গাড়ি ক্রমশ এগোতেই প্রত্নতান্ত্রিক টিমের বাসটাও সামনে পড়েছে। এই মুহূর্তে ওদের ওপর রেজির ভীষণ রাগ হচ্ছে। কিভাবে পারল ওকে ওই অচেনা গ্রামে ফেলে আসতে? রেজি ভুরু কুঁচকে গাড়ির জানালা দিয়ে বাসের দিকে তাকিয়ে আছে। খুব রাগ হচ্ছে? পাশ থেকে দাইসুকি গমগমে আওয়াজ শুনে গাড়ির ভেতরে ঘুরে বসে রেজি। ওর দিকে মুখ ঘুরিয়ে বলে, রাগ তো হবেই, কি করে পারলো ওরা? ওদের কোনো দোষ নেই। আমি ইন্সট্রাক্টরকে বলেছি বাস যাতে কোনোভাবেই তোমাকে না দেয়। কি? ইয়েস বেবি। ডোন্ট কল মি বেবি, খারাপ লোক আপনি একটা। হোয়াট এভার। ঠোঁট উল্টে কথাটা বলে। গাড়ির বাঁক পরিবর্তন করে দাইসুকি। তৎক্ষণাৎ চেঁচিয়ে ওঠে রেজি, আরে আরে, এদিকে কোথায় যাচ্ছেন? বাস তো ওইদিকে গেল। আমি আজ ফিরছি না। কি? আবারও ঝটকা খেলো রেজি। ফিরছি না মানে? আমি মায়ের কাছে যাব। দাইসুকি বিরক্ত হয়। সানগ্লাসের ফাঁক গলিয়ে সেই বিরক্তি স্পষ্ট ফুটে উঠেছে ওর মুখে। ম্যা ম্যা করছো কেন? তুমি কি বাচ্চা? বিয়ে হয়ে গেছে, স্বামীর সাথে আছো, তাহলে এত ঢং কিসের? দেখুন, আমি কিন্তু এখনো বিয়েটা মানিনি। তোমার মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। রেজি কিছু বলল না, আর চুপচাপ মুখ গোমরা করে বসে থাকে। তর্কের মাথায় মানিনি বললেও কথাটা সম্পূর্ণ মিথ্যে ছিল। এই মুহূর্তে দাইসুকি ছাড়া ও ওর জীবনে দ্বিতীয় পুরুষ কল্পনা করতে পারে না, আর এটাই চরম সত্যি। নিজের মনের স্বীকারোক্তি দেখে অবাক হয় রেজি। ঠিক কখন থেকে এই লোকটার প্রতি এতটা মায়া বেড়ে গেল ওর? রেজি চুপ হয়ে আছে দেখে দাইসুকি বলল, সামনে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর রিসোর্ট আছে, পরিবেশটা দেখলেই মন ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে রেজির অফ হয়ে যাওয়া মুডটা অন হয়ে যায়। কৌতূহলী চোখ নিয়ে দাইসুকিকে শুধায়, আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? ওর কথার পেছনে দাইসুকি ছোট্ট একটা হাসি উপহার দেয়।
রিসর্ট পৌঁছাতে পৌঁছাতে সন্ধে নেমে গিয়েছে। রেজি নিজেদের ব্যাগগুলো নিয়ে টানাটানি করছে। দাইসুকি রিসেপশনে গিয়ে হাতের আঙুল দিয়ে ইশারায় বলল একটা রুম দিতে। রিসেপশনের লোকটা দাইসুকির কথার মানে বুঝে মুচকি হাসে। অতঃপর রেজি এগিয়ে আসলে না জানার ভঙ্গিতে বলে, স্যার, শুধুমাত্র 1 বেডরুম হানিমুন ভিলা অ্যাভেলেবেল আছে, বাকি সব বুক। রেজি বাদ সেতে বলে, কি হানিমুন ভিলা? আর কোনো ডাবল বেডরুমের ভিলা নেই? নো ম্যাম, ইট ইজ হানিমুন সিজন। আগে ভাগে বুকিং না করলে পছন্দ মতো রুম পাওয়াটা বেশি মুশকিল। রেজি একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাইসুকির দিকে তাকায়। দাইসুকি মন খারাপের ভান ধরে বলে, কি আর করা, চলো তাহলে টোকিও ফিরে যাই। তেমন কিছুই হবে না, আমাকে সারা রাত ড্রাইভ করতে হবে। না না না, এত রাতে ড্রাইভ করা খুব রিস্ক। তাছাড়া আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, এক রুমে থাকলে কিচ্ছু হবে না। রেজি কথার মাঝে তোতলাচ্ছে দেখে দাইসুকি ঠোঁট টিপে হাসে। হানিমুন সুইট ভিলা যেমন হবার কথা তেমন ছিল রুমটা। অতীব মাত্রায় ফুল দিয়ে সাজানো, দেয়ালের এদিকে ওদিকে অন্তরঙ্গ মুহূর্ত বাধাই করা বড় বড় ক্যানভাস। দক্ষিণ দিকে বিশাল থাই গ্লাসের ওপাশে ছোট্ট একটা সুইমিং পুল, তাতেও গোলাপের পাপড়ির ছড়াছড়ি। সেই সাথে চারিদিকে ফেরি লাইট আর ল্যান্টনের ঝিকিমিকি রোশনাই। দাইসুকি ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন ঘাটছে। রেজি চারিদিকটা ঘুরে বেডরুমে ঢুকতেই দাইসুকিকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। ওর পরনে ছিল সাদা রঙের বাথ টাওয়াল। জীবনের প্রথম ভেজা চুলে একটা সুদর্শন পুরুষকে নিজের বিছানায় বসে থাকতে দেখে একটা যুবতী মেয়ে যেমনটা অনুভূতি হওয়ার কথা তেমনটাই হচ্ছে ওর। তারপর লোকটা ওর স্বামী। শাওয়ারের পর দাইসুকিকে যেন দ্বিগুণ সুন্দর লাগছে। দেখার অনেক সময় পাবে, আগে ফ্রেশ হয়ে এসো। রেজি হকচকে ওঠে। কেমন নির্লজ্জ ও! স্বপ্নের মতো এমন করেছিল হারুতোকে দেখে, এখন আবার এই পুরুষকে। ছিছি, কিন্তু মানুষটা যে একই। অবাক না হয়ে উপায় আছে? শুনশান নিস্তব্ধতায় ঘেরা পাহাড়ি চূড়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নাম না জানা এই স্থানীয় রিসর্টটা। মূলত পাশের পাহাড়ের চূড়ায় একটা বৌদ্ধ মন্দির। যারা এখানে ঘুরতে কিংবা শহরের জীবন ছাপিয়ে একটু মনোরম হাওয়া গায়ে মেখে প্রাণ ভরে প্রভুর সান্নিধ্য চায়, তারাই কেবল এখানে আসে। রিসর্টের থিম থেকে শুরু করে টাইলেটিস্ট পণ্যগুলো এখানকার স্থানীয়। সবার কাছে নিজেদের স্থানীয় সংস্কৃতি বিস্তারের চর্চা বলা চলে। বেশ ভালো উদ্যোগ। বেডরুমের পাশে টানা বারান্দায় দাঁড়িয়ে স্থানীয় স্বাদের একটা কফি উপভোগ করতে করতেই চারিদিকে চেয়ে দেখছিল দাইসুকি। অন্ধকারে দেখা খুব একটা যায় না ঠিকই, তবে উপভোগ করা যায়। খানিক বাদে বাদে ফুরফুরে বাতাসে শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তবুও স্নিগ্ধতা গায়ে মাখতে কে না চায়? নীরব পরিবেশে হঠাৎই হেয়ার ড্রায়ারের শো শো শব্দ শুনে বান্দার গ্লাস টেনে দিয়ে ভেতরে ঢুকে যায় দাইসুকি। রেজি আপাতত নিজের ভেজা চুলগুলোকে পরিপাটি রূপে দানে ব্যস্ত। দাইসুকি কফির মগটা রেখে রেজির দিকে এগিয়ে যায়। রেজির খুব কাছে দাঁড়িয়ে একদম হুট করে ওর ভেজা চুলে মুখ গুজে দেয়। আকস্মাত ঘটনায় লজ্জায় কিংবা ভয় পাবার সময়টুকুও পেল না ডেজি বেচারি। উল্টো দাইসুকির মুভমেন্টগুলো এখনো বোঝার চেষ্টা করছে। দাইসুকি পেছন থেকেই টুকরো টুকরো চুমু খাচ্ছে ওর ভেজা চুলে, জর্জরিত ঘাড়ে, গলায়, পিঠে। ওয়াইন জেসিম ফ্লেভারের শ্যাম্পুর মিষ্টি সুঘ্রাণ আর রেজির শরীরের মেলি গন্ধ মিলেমিশে একাকার হয়ে দাইসুকির হৃদয়ে ঝড় তুলে দিচ্ছে। পুরো রুমটা মামা করছে ওর শরীরের সুঘ্রাণে। তাহলে দাইসুকি কিভাবে চুপ করে থাকবে? এত আকাঙ্ক্ষা, এত অপেক্ষা, এত কষ্ট, সব কিছুরই যে একটা প্রাপ্তির প্রয়োজন, একটা উপসংহার প্রয়োজন। দাইসুকি ঠোঁটের স্পর্শ গভীরতা লাভ করে। দাইসুকি হাত দুটো চেপে ধরে ড্রেজির। কুকুরে আছে চৈত্রের আকাশে ঘূর্ণিঝড়ের কালো মেঘের ন্যায় লজ্জায় ঘিরে ধরেছে ওর মন মস্তিষ্ক। দাইসুকির এত তাড়া কেন বুঝে উঠতে পারে না ও।
তবুও সামান্য গলা উঁচিয়ে অস্পষ্ট স্বরে বলে, কি করছেন এটা? যা করছি করতে দাও। দাইসুকির নির্লিপ্ত উত্তর, আমি অন্য কাউকে ভালোবাসি। ওর উন্মুক্ত পিঠে ঠোঁটে ছোঁয়া দিতে দিতে দাইসুকি বলে, কে সে? জেনারেল হারুতো, 1625 সালের হারুতো। দাইসুকি ওই অবস্থাতেই হাসে। নিজের পিঠে দাইসুকির তীর্যক হাসি স্পষ্ট ঠাওর করতে পারে ডেজি। হাসছেন যে? দাইসুকি হাসকি টোনে বলে, লিসেন ডার্লিং, তুমি যে স্বপ্নটা কয়েকদিন আগে দেখেছ সেটা আমি আরও 6 মাস আগে দেখেছি, যেখানে আমি দুজনেই পরিস্থিতির শিকার হয়ে জীবন ত্যাগ করেছিলাম। অগত্যা চোখ বড় বড় হয়ে গেল ডেজির ও দাইসুকির মুখোমুখি হয়ে দাঁড়ালো। সত্যি বলছেন? হ্যাঁ, আপনিও একই স্বপ্ন দেখেছেন? হ্যাঁ দেখেছি, দেখার পর থেকে তোমাকে হন্য হয়ে খুঁজেছি। আগের জন্মে কথা দিয়েছিলাম আমি তোমার প্রেমে আবার পড়ব, দেখো পড়েছি। কিন্তু তুমি কি করলে? আমাকে রেখে পালিয়ে গেলে। তার মানে আপনিও মনে করেন এটা আমাদের ডেস্টিনি? সামথিং ইজ উইয়ার্ড। আগের জন্ম পরের জন্ম এগুলো আদৌ হয় নাকি? ঠোঁট উল্টে অবিশ্বাস্য সুরে কথাটা বলল ডেজি। দাইসুকি এবার সরাসরি ওর অশ্রু ধরে আক্রমণ করে দেয়। গভীর চুমু খেয়ে হিসিয়ে বলে, হোক বা না হোক, ভালোবাসে তো আর শর্ত লাগে না, আর না কাছে আসতে। আজ রাতে আমি যেটা চাইবো তুমি সেটাই করবে। বিয়ে থেকে পালিয়েছ, শাস্তি তো তোমায় পেতেই হবে। ডেজি ওর কথায় তোয়াক্কা না করে বলে, তাহলে দুটো স্বপ্ন, দুটো মানুষ কিভাবে মিলে গেল? সে তো আমিও জানি না, বিধাতা চাইলে সব সম্ভব। হয়তো আমাদের অপূর্ণ ভালোবাসা পূর্ণতা দিতেই আমরা আবার ফিরেছি। হু নোস। কথাগুলো বলতে বলতেই ডেজিকে নিয়ে সুন্দর পুষ্পসজ্জিত খাটে শুয়ে পড়ে দাইসুকি। তারপর একে একে উন্মুক্ত করে ডেজির স্নিগ্ধ শরীরের প্রতিটি রহস্য, উন্মোচন করে প্রতিটি সৌন্দর্যের শেষ বিন্দুটুকু আহরণ করে নেয় পরম আবেশে। ডেজি মনে মনে ভাবে, সত্যি তুমি ফিরে পেলাম হারুতো, আবারও অনাকাঙ্ক্ষিত প্রেমে পড়লাম আমরা দুজন। মাঝরাতে অন্ধকার ছাপিয়ে বরফ শীতল মৃদুমন্দ বাতাসে ভেসে আসছে দুটো বেসুরো লাইন। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুঠো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম